আজ আমরা আলোচনা করব আমাদের একেবারে সর্বশেষ সাজেশন মূলক ক্লাস বিসিএস 41তম বিসিএস লিখিত ব্যাচের বাংলা সাজেশন মূলক ক্লাস রয়েছে। আমি এস আলম স্যার। আশা করি আজকে আমরা একটি চমৎকার দিক নির্দেশনা দিতে পারবো এবং সেই নির্দেশনাটা হবে অনেক ব্যাপক এবং শেষে এসে আমরা দেখাবো কোন কোন ব্যক্তি এবং কোন কোন প্রতিষ্ঠান পড়লে হবে এবং সেখান থেকে আধুনিক যুগে কয়টা প্রশ্ন কোন কোন জায়গা থেকে। ওকে, তো যাই হোক আমরা শুরু করে দেই। লিখিত পরীক্ষায় তোমরা জানো নিশ্চিতভাবে যে বাংলায় 200 নাম্বার, এখন 200 নাম্বারের মধ্যে একটি চমৎকার নাম্বার উঠানো সম্ভব। আসলে সেই নাম্বারটা আমরা কিভাবে উঠাবো সেটা একটু দেখিয়ে নিই, যে কোন কোন জায়গা। আর একটু কথা আগে না বললেই নয়। আচ্ছা, আমি এসে চলে যাই আগে। ওকে, প্রথমে সিলেবাসটা তো সবার জানা আছে, কিন্তু সিলেবাস দেখানো আমাদের উদ্দেশ্য না, এবং এটা ধরেই আমাদের আলোচনাটা হলো উদ্দেশ্য। তো তোমরা দেখো যে কাজটা করতে হবে, আমি ডিটেইলস যাব। এখানে তো ইয়ে আছে ফার্স্ট পেপারে যে কাজটা করতে হবে, শুরুটা একটু বলে দিই। সেটা হলো যে যথাসম্ভব উত্তর দানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করবে। একটা গোপন টিপস, উত্তর দানের ক্ষেত্রে ধারাবাহিকতা। যেমন প্রথমে শব্দ গঠন আছে, তুমি শব্দ গঠন দিয়ে শুরু করো, এবার তুমি বাংলা বানানের নিয়মটা লিখতে যাও, তারপরে তুমি শুদ্ধিকরণটা করো, প্রয়োগ অপপ্রয়োগ, এরপরে যে দ্বারা প্রবাদের নিহিতার্থ। এখন প্রশ্ন হতে পারে স্যার যেটা আমি আগে পারবো, সেটা কিন্তু নিষেধ না। তুমি যদি এটা আগে পারো আগে লিখবা, এটা পরে পারলে পরে লিখবা, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, ধরো তুমি সাহিত্যের এখান থেকে 3টা ভালো পারলা, এখান থেকে 3টা ভালো লিখলা, এরপরে তুমি বাংলা বানানের নিয়ম একটু লিখলা, তারপরে আবার চলে গেলা এই যে ধরো ভাব সম্ভাষণে, এরপরে আবার বাকিটা লিখতে একটা পারলা, এরপরে আবার কারো থেকে শুনলা, এটা এখান থেকে একটু লিখলে, এখান থেকে লিখলাম, মাঝখানে আবার পৃষ্ঠা ফাঁকা রেখেছিলে। বুঝতে পেরেছো? মাঝখানে পৃষ্ঠা ফাঁকা রেখেছিলে, পরে গিয়া লিখলা কি, যখন ঘন্টা পড়ে গেল এই পৃষ্ঠার মধ্যে ক্লোজ দিয়ে দিলা, আর শেষে গিয়া লিখলা বাকিটা শেষের পৃষ্ঠায়, 19-এর পৃষ্ঠায়, 20-এর পৃষ্ঠায়। এইগুলো পরীক্ষক যখন বারবার এই খাতাটা উল্টাতে যাবে এখান থেকে এখান থেকে, তখন উনি বিব্রত হবেন। এটা তোমার জন্য অনেক বাজে একটা বার্তা দেবে, নেগেটিভ বার্তা দেবে তাকে তোমার সম্পর্কে। তো সুতরাং আবারও বলছি, যতটা সম্ভব তুমি ধারাবাহিকতা রক্ষা করলে এক্ষেত্রে তোমারই লাভ, ধারাবাহিকতা রক্ষা করলে তোমারই লাভ। ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে অপ্রয়োজনীয় কোনো খাতায় লিখবা না, এটা আমি রিকোয়েস্ট করব শুরুতেই। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এলাহি ভরসা, খোদা ভরসা, অংমাংতার, আবার নিচে পৃষ্ঠা নোবার অপর পৃষ্ঠায় দেখুন, তারপরে হলো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা। এই কথা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা লিখবা না, পরীক্ষক বিরক্ত হন এমন কোনো কথাবার্তা লিখবা না। তুমি তোমার মতো করে কন্টিনিউ লিখে যাবা, কিছু লিখতে হবে না, যা লেখার এটাই খুব ভালো করে লিখে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি আর একটু সামনে যাচ্ছি। এখানে তো সিলেবাস সবার জানা আছে, সিলেবাস নিয়ে আলোচনার কিছুই নাই। সেকেন্ড পেপার দেয়া আছে, সেকেন্ড পেপার আমি যাব, স্লাইড গুলো দেখাবো তোমাদেরকে। সবার আগে তো বিস্তারিত আলোচনায় যাচ্ছি, টপিক সবাই একটা একটা করে আমি আলোচনায় যাচ্ছি। দেখো সবার আগে যে শব্দ গঠন হবে, এখানে শব্দ গঠনটা হবে কয় রকম প্রশ্ন হয় তোমরা জানো, যে 1 নাম্বার হতে পারে, 2 ভাবেই হতে পারে। একটা হলো শব্দগুলো দিয়ে দেয়া, কোন শব্দটি কি উপায় গঠিত, তুমি সেই শব্দটা তুলবা। যেমন নবান্ন শব্দটা তোলার পরে নব যোগ অন্য শব্দটি সন্ধি যোগে গঠিত, এই কথাটা তুমি লিখবা। ঠিক আছে? নবান্ন। তারপরে হিমাচল, হ্যাঁ, তারপরে হিম যোগ অচল, হিমাচল, এটা কি যোগে গঠিত, এটি শব্দটি সন্ধি যোগে গঠিত, লিখলেই হবে। শব্দটা তুলতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে? তারপরে দেখো দেবর্ষি, দেবতা হয়ও যিনি ঋষি, হ্যাঁ, এটা সমাস যোগে শব্দটি গঠিত। তাহলে এই আনসার গুলো তুমি তোমার মতো করে দিয়ে যাবা। ঠিক আছে? ওকে, শব্দ গঠন। আর এটা গেল একটা। তাহলে শব্দ গঠন যদি শব্দগুলো দিয়ে আসে তাহলে সেটা লিখবা। 2 নম্বরে আরেকভাবে আসতে পারে, শব্দগুলোর উৎস নির্ণয় করুন, অর্থাৎ কোনটি পর্তুগিজ, কোনটি ওলন্দাজ, কোনটি ফার্সি, কোনটি ফরাসি, সেভাবে আসতে পারে। সেক্ষেত্রে তুমি 1 নং প্রশ্ন উত্তর শব্দ গঠন, শব্দটা তুলে মাথায় উত্তরটা শব্দটা তুলতে হবে, তুলে উত্তরটা লিখে দিবা। আর যদি প্রশ্ন আসে সরাসরি বাংলা শব্দ গঠনের, শব্দ কাকে বলে, বাংলা শব্দ গঠনের উপায় সমূহ লিখুন, হ্যাঁ, তাহলে শব্দ কাকে বলে সেটা লিখবা। আর
শব্দ গঠন, বাংলা শব্দ 5টি উপায় গঠিত হয়। সেটি কি কি? উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে। ওই কথাটা লিখে একটা একটা শব্দের উদাহরণ দিয়ে যাবা। এর বাইরেও সন্ধি সমস্যার মধ্যে পার্থক্য আসতে পারে। যাই আসুক, তুমি আনসার টু দা পয়েন্টে তোমার মতো করে যাবে, ঠিক আছে? আর আজকে আমরা সর্বশেষ তোমাদেরকে দেখাবো রচনাগুলো কোথায় কিভাবে লিখবে। তাহলে আবার বলি, ধারাবাহিকভাবে তুমি তোমার মতো করে লিখে যাবা। এখানে পুরো নাম্বারটা তুমি পাবো, শব্দ গঠন। এবারে বাংলা বানানের নিয়ম। এখানে যে প্রশ্নটা হবে তোমার, সেটা কয়েক রকম হতে পারে। বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়মগুলো লিখুন, প্রমিত বাংলা বানানের নিয়মগুলো লিখুন। তারপরে তোমার এরকমও হতে পারে যে রস্যিকার ব্যবহারের 5টি নিয়ম লিখুন, দীর্ঘকার ব্যবহারের 5টি, বা রস্যিকার দীর্ঘের ব্যবহারের 5টি নিয়ম লিখুন। বাংলায় নত্য বিধানে 5টি লিখুন, সত্য বিধানে 5টি লিখুন। আবার সরাসরি এভাবে কথাটা বললো না, বললো বাংলায় মূর্ধন্য ন ব্যবহারের নিয়মগুলো লিখুন, বাংলায় মূর্ধন্য স ব্যবহারের নিয়মগুলো লিখুন। তাহলে সেক্ষেত্রে তুমি পারবে। এত নয় প্রশ্ন উত্তর একদম টু দা পয়েন্টে লিখে যাবা। নিম্নে বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের 5টি নিয়ম দেওয়া হলো, ঠিক আছে? গেল বাংলা বানানের নিয়ম, গেল এটা। এবার দেখো বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ। এখানে কি ঝামেলা আছে? ঝামেলা কি? ধরো তোমার প্রশ্নটা আসলো, তুমি তো নাম্বার দিবে, এত নাম প্রশ্ন উত্তর, কিন্তু প্রদত্ত বাক্যটা তোমাকে তুলতে হবে না। প্রদত্ত বাক্যটা তুমি তুলবে না। তুমি কি করবে, যে বাক্যটা উত্তরটা পুরো লিখতে হবে শুদ্ধিকরণ। আবার অন্যায় প্রতিফল দুর্নিবার্য, তুমি উত্তর লিখলে দুর্নিবার অবলিক অনিবার্য লিখে দিলে, আর কিছু লিখলে না, সেটাও করবে না, পুরো বাক্যটা লিখবা। তবে অপশন দরকার নেই, দুর্নিবার অনিবার্য, দারিদ্রতা হয় দারিদ্র বা দরিদ্র, দুইটা লেখার দরকার নেই। তুমি যে কোনো উত্তর একটা লিখলেই হবে তোমার, ঠিক আছে? অপশন দিয়ে অবলিক দিয়ে উত্তর লেখার দরকার নেই। তাহলে এটা গেল প্রয়োগ অপপ্রয়োগ, ঠিক আছে? এখানে বাক্য থাকবে, তোমাকে বাক্যগুলো শুদ্ধ করে লিখতে হবে, সেটাই থাকবে এবং এর কোনো বিকল্প নেই। আর এতক্ষণ যেটা বললাম, কোনো প্রশ্নের কিন্তু কোনো বিকল্প নেই, তোমাকে আনসার গুলো দিয়ে যেতে হবে। আর যারা আমাদেরকে এই মুহূর্তে ফেসবুক লাইভে যারা দেখছেন, তাদেরকে বলছি যে আপনারা আমাদেরকে দেখে যান আর প্রশ্নগুলো করেন। যার যত প্রশ্ন আছে প্রাণ খুলে প্রশ্ন করেন, আমরা পরে উত্তর দিব। কারণ আমরা যেহেতু এখন আমাদের জুমে যে শিক্ষার্থীরা রয়েছে অনলাইনে, তাদের প্রশ্নগুলোর জবাব দিব, সুতরাং আমি দুঃখিত যে আপনাদের প্রশ্নগুলো সরাসরি জবাব দিতে পারবো না, তবে পরে জবাব দিব। আপনারা উত্তরগুলো প্রশ্ন করে রাখেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বাংলা বানানের নিয়ম না। আর এই ফাঁকে বলে রাখতেছি যে আমাদের লিখিত ব্যাচের নতুন ক্লাস শুরু হচ্ছে, নতুন স্পেশাল বাংলার জন্য ব্যাচ শুরু হচ্ছে, শীঘ্রই এটা নিয়ে ঘোষণা আসছে। আপনারা আমাদের পেজের সঙ্গে যুক্ত থেকে আমাদের নোটিশ গুলো ফলো করবেন একটু কাইন্ডলি। এবারে বাক্য গঠন। বাক্য গঠন যেটা হবে, এখানে পুরো নাম্বারই পাবে তুমি 6টা বাক্য। এখন একটা মজার বিষয় আছে যে উপরে নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন, ঠিক আছে? প্রশ্নটা থাকে নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন। সেখানে এখন দেখো, তুমি প্রদত্ত বাক্যটা তুলবা না, আবার বাক্যটা তুলতে গিয়ে তুমি সরল, জটিল, যৌগিক এই কথাটা লিখবা না, বুঝছো? ধরো এটা থাকলো ক নাম্বারে, ক ধরো আছে তিনি আর নেই, এটা প্রদত্ত বাক্য, কিন্তু ব্র্যাকেটে আসলো এটা যৌগিক বাক্য, তিনি আর নেই যৌগিক বাক্য। এখন তুমি উত্তর লিখছো, ধরো তোমাকে পরীক্ষার খাতায় এই বাক্যটা তোমাকে তুলতে হবে না, কিন্তু তুমি তুলবা না, নিষেধ একদম, কিছুই তুলবা না। এখন তুমি লিখছো ক উত্তর, আবার ক উত্তর লিখছো যৌগিক বাক্য, কিছু লিখতে হবে না। তুমি উপরে তো লিখছি এত নম্বর প্রশ্ন উত্তর ক খ গ, এবারে শুধু বাক্যটা লিখো, তিনি আর নেই, তিনি ছিলেন কিন্তু এখন আর নেই, এই কথাটা তোমার মনে রাখলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে তুমি বাক্য গঠন বুঝে গেছো। ক খ গ ঘ ও দিয়ে 6টা বাক্য তুমি লিখে গেলেই হবে, যৌগিক, সরল, জটিল কিছু লিখতে হবে না। ক্লিয়ার? আর তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর আমি নিব, আমি একটু টাইমলাইনটা দেখিয়ে দিই, তাই না? জুনে যারা আছে তাদের সবার উত্তরগুলো আমি নিব, তবে একটু ফাইনালি দেখিয়ে দিই। প্রশ্ন অলরেডি করা শুরু করছো তাই না? বাক্য গঠনের পরে তাহলে কি কি গেল আমাদের? ও এরপরে তো বাগধারা, প্রবাদ, প্রবচন, সেটা আমরা রয়েছে, সেটা আলাদা করে এক্সক্লুসিভ কিছু বাগধারা, প্রবাদ, প্রবচন তোমাদের সাজেশন একেবারে শেষ মুহূর্তে এটা আছে, শেষ মুহূর্তে দেখবা, ওই জন্য আলাদা করে দেওয়া আছে। আর ভাব সম্প্রসারণ তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে
আমরা যে শীটটা দিয়েছি ওই শীটটাই যথেষ্ট, যে ফাইনালি ঠিক আছে। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে থাকে, শৈবাল দিগিরে কয় উৎস করি শির, লিখে রেখে দিলেন তোমায় এক ফোঁটা শিশির। হ্যাঁ, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। তাহলে যে কথাটা এখানে তোমাকে যে কাজটা করতে হবে দেখো, ভাব সম্প্রসারণে যেহেতু ছোট একটা বিষয়, তুমি এত নং প্রশ্ন উত্তর কথাটা লিখলা, এত নং ধরো 3 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্ন উত্তর লিখলা, ঠিক আছে। প্রশ্ন উত্তর লেখার পরে ক খ যেটাই হোক তুমি এটা দিবা। এখানে একটা অপশন থাকবে, দুইটা থাকবে, দুইটা আমি দেখতে তুমি লিখতে হবে। কিন্তু একটা খেয়াল করো, এই বক্সটা তোমরা দিও না, এটা আমি বোঝানোর জন্য। আর মার্জিন কিন্তু অবশ্যই দিবা, খাতায় মাস্ট তোমাকে মার্জিন দিতে হবে, এটা ফুল দিও। আর এটা যেন এটাকে অতিক্রম না করে খেয়াল রেখো, এই অংশটা যেন, হ্যাঁ এই অংশটা, সরি, এই অংশটা যেন, এই দেখো এটা ফুল দিও, আর এটা যেন এটাকে অতিক্রম না করে, এটা খেয়াল রেখে দিলে হবে। তাহলে ভাব সম্প্রসারণ এই কথাটা তোমার লিখতে হবে না, বাট তুমি প্রদত্ত অংশটা সুন্দর করে, এটা বক্স দিলাম মানে বক্সটা বক্স দেওয়ার জন্য না, এটা ইন্ডিকেট করার জন্য তুলবা। তারপরে সুন্দর করে 3টা প্যারায় তুমি তোমার অংশটা লিখবা। এটা মূল ভাব, কিন্তু মূল ভাব কথাটা লিখবা না, এটা লিখবা কয় বাক্যের মধ্যে? 3 বাক্যের মধ্যে। সম্প্রসারিত ভাব এটা তুমি লিখবা 15 বাক্যের মধ্যে। এখানে 15 বাক্য, স্যার এত কম জায়গায় তো হবে না, এটা ছোট জায়গা বলে আমি দেখাচ্ছি। আর মন্তব্যটা লিখবা 2 বাক্যের মধ্যে, মোট 20 বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবা তুমি এখানে। কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে, এই যে এটা শেষ করতে গিয়ে ইয়ে করতে হবে, যে ওই কথাগুলো লেখা যাবে না, মূলভাব সামনের মন্তব্য কথা লিখতে হবে না। তবে আবার খেয়াল রেখো প্রদত্ত অংশটুকু যেটুকু থাকবে সেটা যেন তুমি উঠাও, এখানে যেন কোনো অবহেলা না হয়, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, তোমার নাম্বারটা চলে যাবে এখান থেকে, ঠিক আছে। আর এখানে 20-এর মধ্যে মোটামুটি 12, 13, 14, 15 নাম্বার পর্যন্ত উঠানো যায়। তবে 12 নাম্বার, 12 থেকে 10 থেকে 12 নাম্বার যদি ভালো হয় হবে। আর তোমার যদি কমন পড়ে যায় আমাদের শীটের মধ্যে তাহলে তো ভালো, আর না পড়লে তুমি লিখতে পারবা। সেই ক্ষেত্রে খেয়াল করবা মূল ভাবে কি লিখতে হয়, ওই ভাব সম্প্রসারণের মূল ভাবটাকে তুমি উঠিয়ে দিবা, আর কি কি বলতে চাচ্ছে এটা একটা, ওর পিছনে একটা দর্শন আছে, সেই দর্শনটা তুমি তুলে দিবা। আর সম্প্রসারিত ভাবে ওটা এক্সপ্লেন করবো, এটা ব্যাখ্যা করবা আসলে। যেখানে যদি প্রাসঙ্গিক উদাহরণ থাকে দিবা, যদি কোটেশন উদ্ধৃতি থাকে দিবা। তবে খেয়াল রাখবা অপ্রাসঙ্গিক কোনো কোটেশন বা উদ্ধৃতি দিবা না, ভুল কোনো কোটেশন বা উদ্ধৃতি দিবা না, একই কোটেশন উদ্ধৃতি বারবার দিবা না, অযথা দীর্ঘ কোনো কোটেশন বা উদ্ধৃতি দিবা না, একটু খেয়াল রাখলেই হবে তুমি, ঠিক আছে। আর মন্তব্যের ঘরে এতক্ষণ যে আলোচনা করছো সেই ক্ষেত্রে তার আলোকে একটা আলোচনা দিবা, কিন্তু তোমার জন্য 2টা খুবই নিষেধ, খুবই নিষেধ। সেটা একটু দেখো। ধরো আসলো, তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়েছো। এখন তুমি জানো যে এটা কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম। কোন গ্রন্থে? সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থে। কবিতার নাম কি? দারিদ্র। তুমি এখন সুন্দর করে এখানে লিখে দিছো উদ্ধৃত অংশটুকু কাজী নজরুল ইসলামের, এখানে এই এখানে শুরুতে তুমি লিখে দিছো উদ্ধৃত অংশটুকু কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থের অন্তর্গত দারিদ্র কবিতা থেকে নেয়া। এই কথাটা লেখা যাবে না, লেখাটা তাহলে পুরো নাম্বারটা তোমার চলে যাবে, এই কথা লেখা যাবে না প্রথম। আর আরেকটা হলো মূল বক্তব্যের বাইরে কিছু লেখা যাবে না। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে 2টা নিষেধ রয়েছে তোমার জন্য, তোমরা একটু নোট করে নাও। হ্যাঁ, কারণ স্লাইডে আমরা সবকিছু নিয়ে আসা সম্ভব নয়, যেহেতু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে, বুঝতে পেরেছো? সেই জন্য একটু নোট নিয়ে নেওয়া, যে অবশ্যই উৎস লিখবা না, সোর্স লিখবা না, উৎস লিখতে নিষেধ কিন্তু ভাব সম্প্রসারণে। আর মন্তব্যের ঘরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে মন্তব্যের ঘরে গিয়ে মন্তব্য কথা তো লিখতে আগে নিষেধ করেছি, হ্যাঁ, বাট প্যারা করবো। মন্তব্যের ঘরে গিয়ে খেয়াল রাখতে হবে তোমাকে যে মূল বক্তব্যের বাইরে কোনো কিছু লেখা যাবে না। এসেছে হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মন্তব্যের ঘরে গিয়ে লিখছো, সবই চমৎকার লিখেছিল এতক্ষণ যা লিখেছো, মন্তব্যের ঘরে গিয়ে লিখছো আসলে দারিদ্র মানুষকে মহান করে না, পক্ষান্তরে হীন করে, পুরো নাম্বারটা তোমার চলে যাবে। এই কথাটা বলা যাবে না, মূল বক্তব্যের বাইরে কিছু লেখা যাবে না। আরেকটা করা যাবে না, ধরো ওই যে বিসিএস এ এসেছিল, তোমরা জানো এই ভাব সম্প্রসারণটা, অভাগার গরু মরে ভাগ্যবানের বউ মরে, বাট তুমি চমৎকার লিখেছো, কিন্তু শেষে মন্তব্যের ঘরে গিয়ে লিখছো পিএসসির মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান থেকে এইরকম ভাব সম্প্রসারণ আশা করি নেই।
তাহলে পুরো নাম্বারটা তোমার চলে যাবে। ঠিক আছে, তাহলে মূল বক্তব্যের বাইরে কিছু লিখবে না। আর হলো উৎস লিখবা না, উৎস কারণটা ব্যাখ্যা নয়, কিন্তু তোমাদের মনে থাকতে পারে 28 বিসিএস এ 28 বিসিএস এ 28 বিসিএস এ 28 বিসিএস প্রশ্ন যে অভাগার গরু মরে ভাগ্যবানের বউ মরে, এই প্রশ্ন সরি ওই যে উৎস সহ উৎস নির্দেশ করে ভাব সময় লিখুন। স্যার প্রদত্ত অংশটা কি বক্সের ভিতরে থাকবে নাকি বক্স ছাড়া থাকবে? ভাইয়া ওই যে তোমাকে তো বক্স আগে দেখাইলাম যে বক্সটা তোমরা দিবা না, সত্যি বলেছিলাম যে এটা আমি ইন্ডিকেট করার জন্য বলেছি যে ওর কতটুকু হবে মাঝ বরাবর, বুঝছো? তুমি ওই সমান স্পেস নিবা, একদম পেজের সমান স্পেস নিবা, মার্জিন ছাড়া। যদি এদিকে আগায় তাহলে এদিকে আগাবে, বুঝছো? এই যে এরকম। থ্যাংক ইউ। আমি দেখাচ্ছি দাঁড়াও। এটা ক্লোজ করবো কি হবে? এবার তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম, বলবো কথা এখনই। ওকে গুড। তাহলে যেটা বলতেছিলাম, দেখো আমরা একটু আগেরটা যাব। ভাব সম্প্রসারণে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তো এটা দেখাতে হবে ওদেরকে, না হলে ওরা বিপদে পড়ে যাবে এই জায়গাটায়। সেটা হলো কি, এই তাহলে দেখো তুমি ধরো এটা তোমার মার্জিন, প্রথম কথাটা এটা তোমার মার্জিন, তাই না? এটা হলো খাতার মার্জিন। আবার বলছি এটা হলো সবচেয়ে সুন্দর মার্জিনের স্ট্যান্ডার্ড এটা। আবার কেউ কেউ যে চারপাশে মার্জিন দেয়, এই কাজটা করো না কিন্তু। এরকম চারপাশে যে মার্জিনটা দেয় এটা একদম এই বাচ্চাদের জন্য, এটা তোমার জন্য না। এটা ক্রস, এটাও ক্রস, এটা এই দুটো জায়গায় দিবা না। আর খেয়াল রাখবা কোনো শব্দ ভেঙে না যায়। তুমি ধরো ফুটবলে ব্রাজিল, ফুটবল আছে, তুমি ব্রাজিল লিখতে গিয়ে অর্ধেক এখানে লিখছো আর নিচের লাইনে অর্ধেক লিখছো, এটা দেখতে খুব খারাপ লাগবে, অড লাগবে। ঠিক আছে, এটা কোন আবার কোনো লাইন ধরে না, একদম এখানে একটা লাইন হারে পরে বিষয়ে যাবো চিপে চিপে ধরাচ্ছ, এই দুইটা নিষেধ, এটা খেয়াল রেখো। আচ্ছা এখন দেখো, কারণ ভাব সম্প্রসারণ যদি ছোট হয় তাহলে তোমার বক্স মানে বক্স দিবা না, বাট এটা ইন্ডিকেট করার জন্য লিখতেছি তোমাকে। তোমার তো মনে আছে তোমার জন্য কিন্তু এই যে লাল নীল হলুদ সবুজ সব কালি অবৈধ, তোমার জন্য দুইটা কালি বৈধ, একটা ব্ল্যাক অন্যটা ব্লু ব্ল্যাক গাঢ় নীল এইটা। তাহলে দেখো বক্সটা আমি তোমাকে ইন্ডিকেট, যদি একটু বড় হয় তাহলে দুই পাশে কিন্তু বাড়বে, এই দেখো এই দুই পাশে বাড়ছে, এটা বক্স নয় বাট ইন্ডিকেট। আরো যদি বড় হয় লাইন তাহলে এটা আরো বড় হবে, যেদিকে অর্থাৎ দুই দিকেই যেন বাড়ে সমান তালে, তাহলে দেখতে সুন্দর, এটা ইন্ডিকেটের জন্য, বাট বক্স দিবা না। হ্যাঁ ওটা আলাদা লাইন আলাদা ইয়ে। বা তুমি এটা ব্ল্যাক কালি দিয়ে লিখলে, ব্ল্যাক লিখলে ওটা ব্লু ব্ল্যাক করতে পারো এই কালারটা। ওকে, এখন একটা কথা বলি তোমাকে, কেন এই কথাটা বললাম। 28 বিসিএস এ এসেছিল যে উৎস নির্দেশ করে ভাব সম্প্রসারণ লিখন। একে তো আমি শুরুতেই বললাম উৎস লিখবা না, উৎস নিষেধ, কিন্তু একটা বিসিএস এ এসেছিল উৎস নির্দেশ করে। এখন সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি তো উৎস লিখতে নিষেধ করেছেন, তাহলে বিসিএস আসবে উৎস নির্দেশ করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো স্যার উৎস তো আমার জানা নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? ধরো যদি উৎস না আসে তাহলে উৎস ধারে কাছে যাবে না, আর উৎস যদি আসে তাহলে অবশ্যই তুমি উৎস কথাটা আলাদা করে মেনশন করে নিবা। উৎস কথাটা যেরকম আসে একবারই আসছে, যদি আসে তাহলে উৎস মেনশন করবে। এখন তোমার জানা না থাকলে কি করবা? ধরো তুমি লিখছো উদ্ধৃত অংশটুকু কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দু কাব্যগ্রন্থের অন্তর্গত দারিদ্র কবিতা থেকে নেয়া, তুমি চমৎকার লিখেছো, কিন্তু তুমি জানো না যে সিন্ধু হিন্দু না সাম্যবাদী। তোমার পাশ থেকে একজন বলেছে ভাইয়া দারিদ্র কবিতা তো সাম্যবাদী কাব্য থেকে নেয়া। এখন তুমি চমৎকার, এখন তুমি বিপদে পড়ে গেছো, যে এবার কি হবে? তখন তুমি বলতে পারো উদ্ধৃত অংশটুকু কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতার অংশ বিশেষ, তখন আর কাব্যে যাওয়া দরকার নেই। এখন তাও তুমি জানো না, নজরুলের জানো, উদ্ধৃত অংশটুকু কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতার অংশ, এখন সেটাও জানো না, নজরুল না রবীন্দ্রনাথ, কনফিউশনে পড়ে গেছো না মাইকেল, তাহলে উদ্ধৃত অংশটুকু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবির একটি বিখ্যাত কবিতার লাইন, সেটাও জানো না, কবিতার লাইন না গদ্য না পদ্য না সারাংশ না ওই যে ডাক না খনার বচন, তখন কি করবা? তাও তুমি তো উৎস, যেহেতু তোমাকে বলছি উৎস নির্দেশ করে লিখতে হবে, আর যদি নাই লিখো তাহলে যদি তুমি ওনাদের কথা অমান্য করলা, তাহলে উৎস লিখে তুমি অন্তত এই কথা লিখো উদ্ধৃত অংশটুকু বাংলা সাহিত্যের একটি বহুল প্রচলিত লাইন। ঠিক আছে, বাস লিখে এরপরে
ওই তিনটা প্যারা আবার মূল ভাব, সম্প্রসারিত ভাব আর মন্তব্য ছোট ভাব। কয় বাক্য? এ বাক্যে 3 বাক্য, এটা 15 বাক্য, আর এটা মন্তব্য 2 বাক্য। হয়ে গেল ভাইয়া? তাহলে তোমাকে এই তো ভাব সমস্যা, এই অংশটা উঠাতে হবে, কিন্তু পরের অংশের জন্য কি নির্দেশনা সেটার জন্য আমরা পরে যাচ্ছি একটা একটা করে, এবং শেষে আমরা তোমাদের দেখাবো একটা শর্ট সাজেশন করে ফেলেছি, ওইটুকু আমি শেষে দিব সবার আগে, সবার শেষে আর কি। এবার দেখো সারাংশ, শুধু সারাংশ কথাটাই লিখছে, এখন এখানে কিন্তু সার মর্ম লেখা যেত। দেখো সারাংশ আর একটা কি সার মর্ম, এখানে তুমি অপশন পাবে, দুইটার মধ্যে একটা লিখতে হবে, কিন্তু তোমার কাছে একটা হাইলি রিকোয়েস্ট হলো যে এইখানে সারাংশ বা সারমর্মে এসে তুমি এই কথাটা লিখতে হবে না, সারাংশ বা সারমর্ম। 3 নং প্রশ্নের উত্তর ক খ যেটাই হোক তুমি এটা লিখে নিলা, ক বা খ, ঠিক আছে? আচ্ছা, সারাংশ সারমর্মে কথাটা লিখতে হবে না, আর যে কাজটা করতে হবে, কি লিখি জানো? আমরা লেখার সময় লিখি প্রথম অংশটা সারাংশ সারমর্ম। সত্যি করে বলো এটা কে কে লিখো তোমরা? একদম অনেস্টলি বলো, মানুষ ডট 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 ডট, অর্থাৎ ওই যে প্রথম শব্দটা আর শেষের শব্দটা রীতি, এই কথাটা লিখে তারপরে উত্তর কথাটা লিখো, লেখার পরে তারপর লেখা শুরু করো। এইটা, এই কাজটা কে কে করো? একদম অনেস্টলি বলবা, সত্যি করে বলো। কেউ কি করো এটা? যে পদার্থাংশ থেকে উঠাও। না স্যার, আমি তো তুলি না। অন্যরা কেউ তুলে কিনা? তোলার কেউ আছে এরকম? না স্যার। আচ্ছা, গুড, ইউর দ্য গ্রেট। শোনো, এটা তুলবা না, প্রদত্ত অংশ থেকে কিছু তুলতে হবে না, একদম ক খ গ 3 নং প্রশ্ন উত্তর ক খ গ, বা 3 নং প্রশ্ন উত্তর এখান থেকে তুমি ক দিয়ে শুরু করতে পারো, বা যদি বড় জোর লিখতে চাও ক উত্তর তাও দিতে পারো, কোনো আপত্তি নেই, না দিলেই ভালো। ক, এরপরে 3 থেকে 5 বাক্যের মধ্যে ওটা লিখবা, কিভাবে লিখবা, কোথায় লিখবা সেটা আমরা বলে দিয়েছি। এবং এক্ষেত্রে বিদ্যাবাড়ি তোমাদেরকে যে এটা দিয়েছে, ওই যে একটা পুরো সাজেশন, ওইখান থেকে আমরা বলেছি প্র্যাকটিস করতে, এটা নিয়ে ক্লাস নিয়েছি। ক্লাস পেয়েছো না তোমরা সবাই? বলো সারাংশ সারমর্মের, হ্যাঁ বলো। আচ্ছা, এবার শোনো, এখান থেকে ভাব সারাংশ সারমর্ম থেকে তাহলে স্যার গুরুত্ব কি, কোনগুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ গুলো আমি আজকে বলে দেব, অবশ্যই তোমাদেরকে বলে দেব, তবে সবার শেষে। ওই বইটা, বাংলার বইটা সবাই সামনে রেখো, অবশ্যই আমি শেষ মুহূর্তে বলে দেব, কথা দিলাম। চূড়ান্ত সাজেশনটা আমি একটু আগে আইডেন্টিটি দেখাই দিই, হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছি চূড়ান্ত সাজেশন। এবার দেখো বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর। এখানে তোমরা জানো মোট প্রশ্ন থাকবে কয়টা বলো তো? মোট প্রশ্ন থাকবে কয়টা? এখানে মোট প্রশ্ন থাকবে তোমাদের 10টা। 10 সেকেন্ড, হ্যাঁ 10টা। ব্ল্যাক হয়ে গেল, ও নিজে নিজেই নড়ে, আমি কিছু কিছু করিনি কিন্তু। 10, কারণ ওরা দেখবে না, হলে কি 3 10 কে 30, এটা জানো সবাই? হ্যাঁ বলো। আচ্ছা, এখন খেয়াল রেখো, তুমি কিন্তু সময় অনেক কম পাবে, বুঝছো? মূল কথাটা যত কম সময়ের মধ্যে লিখতে পারো, এটার জন্য হাফ পৃষ্ঠা বরাদ্দ রাখো, এক একটা প্রশ্নের জন্য হাফ পৃষ্ঠা বরাদ্দ রাখো। আর টু দা পয়েন্টে যদি লিখতে প্রশ্ন আসে, টু দা পয়েন্টে এই গ্রন্থটি কে লিখেছেন, তাহলে আর বিস্তারিত বলার দরকার নেই। গুণাকর, কবি কঙ্কন এবং মিথিলার কোকিল কার উপাধি, এক কথায় তুমি আনসার করে দিলা। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, গুণাকর ভারতচন্দ্র রায়ের উপাধি, এবং মিথিলার কোকিল বিদ্যাপতির উপাধি, এক কথায় শেষ। সুতরাং টু দা পয়েন্ট আনসার করলে হবে, বুঝছো? ওই যুগ আর নেই যে একদম ডিটেইলস বলার, আর সেই সময় তুমি পাবে না। হলো। আর এক্ষেত্রে তোমাদেরকে রিকোয়েস্ট করব, ধারাবাহিকতা রক্ষা করতে পারলে সেটা তোমার জন্য লাভ হবে। 1 2 3 4 5 বা ক খ গ ঘ ও রোমান 1 2 3 4 5 যাই থাকবে, যেভাবেই থাকবে, তুমি এই উত্তরগুলো লিখতে পারলেই হবে, ঠিক আছে? তবে ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করো টু দা পয়েন্টে। ভাইয়া ঠিক আছে? তাহলে এখান থেকে কি কি পড়বো, কিছু কমন ফলাই দিন স্যার। স্যার একটা প্রশ্ন, বলো স্যার একটা প্রশ্ন। প্লিজ। স্যার যদি ধারাবাহিক লিখতে যে মাস একটা না পারি, তাহলে কি জায়গা রেখে যাবো নাকি ওটা লাস্টের জন্য জায়গা রাখবো? একটা কথা তোমাকে বলি, তোমার নিজের উপরে কিন্তু কনফিডেন্স কতটুকু সেটা, তোমার যদি মনে হয় যে তুমি পরে লিখতে পারবা, তাহলে জায়গা রেখো, তাহলে পরে পারবাই কিন্তু। আর যদি মনে হচ্ছে না আমি এটার পরে পারবো না, তাহলে জায়গা রাখার কোনো দরকার নেই, বুঝতে পারছো? যদি পরে পারো সেটা বোনাস, যদি মনে হয় আমি পারবো সময় দিয়ে বা লেখার আমার ধারণা আছে, একটা স্বচ্ছ ধারণা, এটা যদি মনে হয় না কারো থেকে শুনে বা দেখেই করবো, তাহলে তুমি জায়গা রেখো না, ঠিক আছে ভাইয়া? জি ওকে,
থ্যাংক ইউ। জি আচ্ছা, এই তাহলে কন্টিনিউ করো। আর তো বলে দিলাম সুন্দর করে, তুমি তোমার মতো যা পড়িয়েছি আমরা আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কিছু লাগবে না। আমাদের ক্লাস এবং আমাদের শীট যেটা দিয়েছি আমরা, লেকচার শীট, এর বাইরে যেতে হবে না। তারপরও একটি চমৎকার গাইডলাইন তোমাদের জন্য রয়েছে আমাদের কাছে। শেষে স্যার তাহলে শুধুমাত্র ভাব সম্প্রসারণের ক্ষেত্রে উদ্ধৃত অংশটুকু তুলবো? আবার বলো, ভাব সম্প্রসারণের জন্য উদ্ধৃত অংশটুকু লিখবা? হ্যাঁ হ্যাঁ, না, পরীক্ষার এটা তো খাতায়। এটা তো লিখতে একদম নিষেধ। তাহলে শুরুতেই স্যার বলেছি। আপনি যে বক্স আকারে লিখে বললেন যে যে এ দায়িত্ব তুমি মনে করেছো মহান, ওইটুকু। আমি তো, তুমি কি শুরু থেকে ছিলে আমাদের সঙ্গে? জি স্যার। আচ্ছা, আমরা তো একদম হাইলি রিকোয়েস্ট করেছি যে এটা একেবারেই লেখা যাবে না, ভাব সম্প্রসারণের উৎস লেখা যাবে না, কারণ ভাব সম্প্রসারণের ব্যাখ্যা এক নয়। তবে একটা বিসিএস এ এসেছিল, যদি আসে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আনসারটা করবা, সেইটা বলেছি। কিন্তু না হলে কিন্তু এই ক্ষেত্রে বিপদে পড়ে যাবা তুমি যদি কথাগুলো অনুধাবন করতে না পারো। থ্যাংক ইউ যে প্রশ্ন করেছো। এসেছিল একবার, একটা বিসিএস এসেছিল যে সবাইকে মিউট করে দেন। একটা বিসিএস এসেছিল যে উৎস নির্দেশ করে ভাব সম্প্রসারণ লিখুন। সেই ক্ষেত্রে তোমার এই বিষয়টা খেয়াল রাখতে হবে, উৎস নির্দেশ করে যখন ভাব সম্প্রসারণ লিখবে। ওকে ভাইয়া, উৎস স্যার নির্দেশ করা, নচেত নয়। আরেকটা কথা, প্লিজ, নিঃসন্দেহে। তাহলে স্যার আপনি যেটা বললেন যে ওই যে খাতার মাঝখানে লিখতে হবে যে এইদিকে বাড়াইলে পর ওইদিকে বাড়াইতে হবে, ওইদিকে বাড়াইলে ওইদিকে বাড়াইতে হবে, এটা এটা ইন্ডিকেট করেছে দেখতে সুন্দরের জন্য আর কি। এটা কিসের ক্ষেত্রে লিখবো স্যার এইভাবে? হ্যাঁ, ওটা তো ভাব সম্প্রসারণের যেটা থাকবে প্রদত্ত, প্রদত্ত অংশটার কথা বলতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রদত্ত অংশ যেটা থাকবে ওইটাকে ওখানে অংশ শোনাতে লিখতে হবে। হবে। বুঝছো? হ্যাঁ, অন্য কোথাও আর প্রদত্ত অংশ তুলতে হবে না। জি স্যার। ওকে, এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, গেল। তাহলে সারাংশে সারাংশ তুলতে হবে না, আর এই প্রশ্নের ক্ষেত্রে তুলতে হবে না। তুমি এত নং প্রশ্ন উত্তর ক খ গ ঘ উ দিয়ে লিখলেই হবে, বা ক উত্তর খ উত্তর গ উত্তর যদি আরো লিখতে চাও তাহলে। কিন্তু উত্তর লিখতে গিয়ে উহু হু এরকম লিখো না, একদম উত্তর পুরো শব্দটাকেই মেনশন করো। বুঝছো? আমরা যেভাবে তোমাকে দিয়েছি উত্তর, তুমি ঠিক সেভাবেই কি করে বা এরকম উত্তর, এই যে উত্তরের পর ক্লোন হয়, ঠিক আছে? আবার উত্তর পর তুমি যদি বিসর্গ দাও, দেখো এটাও কিন্তু ভুল। এই বিসর্গ মানে কি জানো? হ, তার মানে উত্তর হ হয়ে যাবে। যত পারো তুমি বড় করো, কোনো সমস্যা নেই, কিন্তু এটাও দেবেন। এগুলো খেয়াল রেখো, এই যে উত্তরের পরে এরকম এত রকম প্রশ্ন উত্তর এরকম। ওকে ভাইয়া, তাহলে আর উত্তর নিয়ে আমি আলোচনা করলাম না, কারণ এটা নিয়ে তো আমরা ডিটেইলস আলোচনা করেছি, কত পড়িয়েছি, তাই না? তোমাদেরকে বলো কিরকম প্রশ্ন হয়। একদম চর্যাপদ থেকে, চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত লিখুন। চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত পুরোটা লিখতে হবে। 1882 খ্রিস্টাব্দে একটা প্রশ্ন উত্তর দেখো কতটুকু। 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্র মিত্র সর্বপ্রথম সেখানে বৌদ্ধতান্ত্রিক ধর্ম মতন, নেপালে বৌদ্ধতান্ত্রিক ধর্ম মতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল যান। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে কি কি ডাকরণক, সরহ পার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থ চারখানা একত্রে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। লেখা শেষ। বুঝছো? আমি এরকম প্রত্যেকটা ডিটেলস আলোচনা কেন করিনি জানো? আলোচনা একটা তো সংক্ষিপ্ত সাজেশন রয়েছেই, কারণ তাহলে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমার 2 ঘন্টা করে আলোচনা করতে হবে। এত সময় আমি তোমাদের পরীক্ষার পূর্ব মুহূর্তে মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না। শুধু মুকুল স্যারের পরামর্শটা ছিল এরকম যে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবেন শেষ মুহূর্তে, আর পরীক্ষার খাতায় কিছু ভালো করার শেষ মুহূর্তে কলা কৌশল নিয়ম কানুন বলে দিবেন। আর হলো ওদের যত প্রশ্ন বা ঝামেলাগুলো রয়েছে সেটা সলভ করে দিবেন। এই জন্য দেখো আমরা কোনো লাইভে আমাদের পেজের কোনো আনসার আমরা আজকে দিচ্ছি না, এবং তাদেরকে বলেও দিয়েছি যে তাদের যত প্রশ্ন আছে তারা করবে, বাট আমরা এই উত্তরগুলো পরে দেওয়ার চেষ্টা করবো, রিপ্লাই দেওয়ার। ঠিক আছে? এরপরে তোমাদের আরো এই জায়গা থেকে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে প্রশ্ন করতে পারো ভাইয়া, প্লিজ। স্যার অনেক কোশ্চেনে দেখা যায় স্যার ওই যে ক খ গ ঘ থাকে, সেসব ক্ষেত্রে যদি সময় সংকুলন না হয় সেক্ষেত্রে আমরা কি শুধু প্রথমে একবার 1 নং প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তীতে 1-এর ক লিখে টান দিয়ে নিচে উত্তরটা লিখতে পারি কিনা? বারবার একের ক লেখা দরকার নেই, ক খ গ ঘ ও দিলেই হবে তোমার। বা রোমান যাই থাকবে 1 2, যেমন বাক্য পরিবর্তনের সময় এই যে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 এরকম দিলেই হবে, তোমাকে দিলেই হবে 1 2 3 4 5 6 7
বুঝছো? বা ক খ গ, এই যে ক খ উত্তর দেখার পরে দিলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? ধন্যবাদ স্যার। আচ্ছা, আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করো, আমি একটু গুছিয়ে নিই আগে, ঠিক আছে? কারণ সময় থাকলে আমরা অনেক বিষয় আলোচনা হবে তোমাদের জন্য। আচ্ছা, এগুলো ফার্স্ট পেপারে। ফার্স্ট পেপার আরেকটা বিষয় আছে, ওই বাগধারা প্রবাদ, ওইটা আমি এক্সক্লুসিভ কিছু নিয়ে এসেছি, সেটা একটু পরে তোমাদেরকে দিচ্ছি। বাংলা ভাষা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর গেল। এবারে দেখো, এটা সেকেন্ড পেপার আমরা চলে গেলাম। ফার্স্ট পেপার নিয়ে অনুবাদ ইংরেজি থেকে বাংলা। এই ক্ষেত্রে খেয়াল রেখো তোমরা, এখানে কিন্তু ওই যে 1 নং প্রশ্ন উত্তর লিখলেই হবে বাংলা দ্বিতীয় পত্র, এটা সবার নেই। যারা টেকনিক্যাল ক্যাডার দিবে ওদের লাগবে না, বাকি সবার লাগবে, বোধ যারা দিবে। তো সেক্ষেত্রে একটু বলে নিই ভাইয়া, এই যে ওইখানে অনুবাদ কিছু তুলতে হবে না, শুধু উত্তরটা লিখলেই হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রেখো, তোমরা জানো অনুবাদ 2 রকম, একটা আক্ষরিক অনুবাদ, ভাব অনুবাদ। এটা নিয়ে মুকুল স্যার ক্লাস নিয়েছেন, আমরা কথা বলেছি, এবং যারা ইংরেজিতে দক্ষ তাদের জন্য তো এটা একদম পান্তাবাদ। তবে দুইটাই দক্ষ হতে হয়, ইংরেজি এবং বাংলা। খেয়াল রাখবা বানান যেন ভুল না হয়, বাক্যের গঠনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, বাংলা বাক্য গঠনের দিকে, আর বানান ভুল না হয়, ঠিক আছে? অনুবাদটা যেন যথাযথ হয়। এখানে 15 নাম্বার, বেশ নাম্বার, ঠিক আছে? স্যার বলো। স্যার মুকুল স্যার বলছিল যে অনুবাদ করার ক্ষেত্রে রাফ করার জন্য, স্যার রাফটা কোথায় করবো? আচ্ছা, রাফ যে কোনো রাফ, তুমি যে কোনো রাফ খাতার শেষ পৃষ্ঠায় করে উপরে রাফ কথা একটু লিখে নিও, আর একটা ক্রস দিয়ে দিও যে কোনো ক্ষেত্রে। তুমি শুধু Thank you, sir. স্যার যে অনুবাদের ক্ষেত্রে বলছে একটু চমৎকার বলেছেন। এই ক্ষেত্রে তোমাকে আরেকটা বলি, দেখো সার অংশ সারমর্মের ক্ষেত্রে এখানে একটা তোমাকে বলবো যে তোমরা জানো সার অংশে সারমর্মে নাম্বার 20, কিন্তু বাংলাতে কম, এত কম লিখে কয় থেকে কত দেখো তুমি, ধরো ওখানে আমি একটা ফিক্সড করে ফেলি, এই যে 3 থেকে সার অংশ সারমর্মের জন্য তো তোমাকে কিছু লিখতে হচ্ছে না, সার অংশ ক খ লিখলে 3 থেকে 5 বাক্যের মধ্যে। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন প্রদত্ত বাক্য থেকে ছোট হয়। প্রদত্ত বাক্য থেকে এটা হাফ হতে পারে, 1/3 হতে পারে, হ্যাঁ, তারপরে হলো এই যে 2/3 হতে পারে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে যে প্রদত্ত অংশ থেকে যেন অবশ্যই এটা ছোট হয় আর কি, ঠিক আছে? অর্ধেক হতে পারে, বা 3 ভাগের হতে পারে, 3 ভাগের 1 ভাগ হতে, 2 ভাগের 1 ভাগ হতে পারে, বা 3-এর 2 হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমাকে অবশ্যই যেন প্রদত্ত অংশ থেকে ছোট হয় এটা, ঠিক আছে? আর ওইখানে যে রয়েছে তোমার, ওর ভিতরে যে কোটেশন বা উদ্ধৃতি থাকবে সেগুলো তুলবা না, কোনো শব্দ সরাসরি তুলতে হবে না, কোনো বাক্য সরাসরি তুলতে হবে না। এখন এটা করতে গিয়ে যদি আমাদের শীট থেকে কমন পড়ে যায়, বা তোমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছিলাম সেখান থেকে কমন পড়ে গেল, তাহলে তোমরাও হিট আমরাও হিট। কিন্তু কমন পড়ে গেল না, সেক্ষেত্রে ওই মুকুল স্যারের নির্দেশনাটা আমি আরেকবার তোমাকে স্মরণ করে দেবো, খাতার শেষের পৃষ্ঠায় তুমি একটু চেষ্টা করো। এর আগে তো তোমাদেরকে বলেছি বাসায় যে আমাদের প্রদত্ত অংশগুলো তুমি একটু পড়বা, পড়ার পরে ঢেকে নিবে, উত্তরটা আগে দেখবা না, ঢাকার পরে দেখবা, তুমি চিন্তা করবা যে আসলে এটা হচ্ছে কিনা। এরপরে মিলাতে গেলা, দেখলে কিছুই মিললো না, পরে এরকম 2টা 3টা 4টা 5টা প্র্যাকটিস করার পর দেখলে এবার আস্তে আস্তে মিলতেছে। ঠিক ওই রকম একটা দিন অন্তত 1 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হলো যে ওই পরীক্ষার খাতে কমন পড়ে গেলে হিট, না পড়ে গেলে ঠিক তুমি এই অংশটা ভাইয়া, কারণ আবার ওর এখানে কিন্তু 20 নাম্বার অবহেলার জায়গা না, তুমি ওই শেষে একটা রাফ করে নিবা, রাফ করে কেটে একটা নিয়ে কেটে রাফ লিখে তুমি তখন আবার ফ্রেশ জায়গায় উঠে যাও, রাফ করে নিয়ে দরকার হলে। গেল এটা আমাদের ইংরেজি থেকে বাংলা। এবারে দেখো অনুবাদ। কাল্পনিক সংলাপ যেটা লিখতে হবে, এখন প্রদত্ত তো তোমার থাকবেই, প্রশ্নে থাকবে কাল্পনিক সংলাপটা, যে ওই কথা তুমি একটু লিখো। কিভাবে লিখবে দেখো, যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নবীন প্রবীণের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, তাহলে তুমি এই কথাটা লিখো। যে 1 নং প্রশ্ন উত্তর কথা তো তুমি লিখেই নিলা, কাল্পনিক সংলাপ এই কথাটা লিখতে হবে না, এটার কিছু এই জায়গাটা তোমার লিখতে হবে না। 1 নং প্রশ্ন উত্তর, তারপরে ক খ গ যাই হোক, মহান মুক্তিযুদ্ধ নিয়ে একজন নবীন ও প্রবীণের মধ্যে কাল্পনিক সংলাপ। মহান মুক্তিযুদ্ধ নিয়ে একজন নবীন ও প্রবীণের মধ্যে কাল্পনিক সংলাপ গেল এটা। তাহলে এবারে তুমি নবীন প্রশ্ন করতেছে, বিসর্গ দেবে না কোলন, আসসালামু আলাইকুম বা জানতে চাচ্ছে, তারপর উত্তর দিচ্ছে প্রবীণ।
আবার এই কথাটা একটু হেডলাইনে লিখো, ঢাকার জলাবদ্ধতা নিরসনে উত্তর এবং দক্ষিণে মেয়রের মধ্যে একটি কাল্পনিক সংলাপ। ওই কথাটা লিখে নিও শুধু, ঢাকার জলাবদ্ধতা নিয়ে ঢাকার উত্তর এবং দক্ষিণে মেয়রের মধ্যে একটি কাল্পনিক সংলাপ। উত্তর মেয়র আসসালামু আলাইকুম, দক্ষিণে ওয়ালাইকুম আসসালাম। উত্তর মেয়র, আমি আজকে ঢাকার জলাবদ্ধতা নিয়ে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। ঢাকার জলাবদ্ধতা একটি নিত্যদিনের সমস্যা, দীর্ঘদিন ধরে এর প্রতিকার হচ্ছে না, এটা একটি স্থায়ী সমাধান দরকার। উত্তরের মেয়র বলছে জি, আসলে এই বিষয়ে কি করা যায়, এরকম একটা কাল্পনিক সংলাপ। তবে এটা 2 পৃষ্ঠার বেশি বড় হওয়ার দরকার নেই, এটা তোমরা যারা ডায়ালগ করেছো ইংরেজিতে তাদের জন্য একেবারে ইজি এই বিষয়টা। ঠিক আছে ভাইয়া, কাল্পনিক সংলাপ। এখানে তেমন কোনো কারিশমেটিক নেই, কোনো ঘটনা নেই, কিন্তু সংলাপ লেখার কোনো আদর্শ এই স্ট্যান্ডার্ড আছে কিনা, কত লাইন লিখবো? আচ্ছা, এক্ষেত্রে এমনিতে তোমাকে একটা কথা বলেছিলাম আমরা, সেটা একটু খেয়াল রেখো। প্রতি লাইনে 2 ইয়ে হবে, প্রতি পৃষ্ঠায় লাইন হবে আমাদের 12 থেকে 16, খেয়াল রেখো। প্রতি লাইন 12 থেকে 16, হ্যাঁ জোড়ার কথা বলতেছি। আর প্রতি লাইনে ওয়ার্ড হবে 5 থেকে 8। তাহলে প্রতি পৃষ্ঠায় কি হবে বলতো, প্রতি পৃষ্ঠায় লাইন হয় 12 থেকে 16, প্রতি লাইনে ওয়ার্ড হবে 5 থেকে 8। এটা হলো স্ট্যান্ডার্ড। একেবারে খুব হাতে লেখা খুব ছোট না হয়, আবার খুব বড়ও না হয়, এর ঠিক মাঝ বরাবর থাকবে। ঠিক আছে, গেল এটা। এটা ধরে তোমার 2 থেকে 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠায় কতগুলো হয়, ধরো 15 থেকে 16টা সংলাপের মধ্যে তুমি দুজনকে মিলিয়ে 15 থেকে 16টা সংলাপের মধ্যে শেষ করার চেষ্টা করবা। অর্থাৎ 8 করে ভাগে পাবে, উনিও 8 ভাগে পাবে, উনিও 8 ভাগে পাবে, এইরকম একটা স্ট্যান্ডার্ড ধরে নিও তুমি। ঠিক আছে, যেমন আমরা তোমাদেরকে ধরেই নি, এই ভাগে বলেই নি। আর আরেকটা কথা, তুমি প্রথমে কাউন্ট করবা তোমার টাইম, ধরো 2 ঘন্টা করে সময় পাবা, 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার জন্য তুমি 100 নাম্বার, তাহলে তুমি 60 মিনিট করে পাচ্ছ 120 মিনিট। ঠিক আছে, 120 মিনিটে পাচ্ছ তুমি 100 নাম্বার। আচ্ছা, তাহলে প্রতি নাম্বারের জন্য তুমি টাইম কতটুকু পাচ্ছ এটা একটু খেয়াল রাখো সবসময়, না হলে শেষে গিয়ে কিন্তু ঝামেলাই করতে হবে। নাম্বারের জায়গা নাম্বারের জায়গা তাড়াহুড়ো করে এমন কথা লিখছো যেটা ওটার সাথে কোনো যায়ই না, আর তুমি তোমার মতো মন করা লিখছো, তাহলে পুরো নাম্বারটা কিন্তু কাটা যাবে। সুতরাং সবটাই তুমি সমান গুরুত্ব দিও, গেল এটা। আর তাহলে আর একটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, যেমন ভাব সম্প্রসারণে একটা থাকে যে 200 থেকে 250 ওয়ার্ড, 200 থেকে 250, 250 ওয়ার্ড। আবার রচনায় আমরা একটা দিয়ে দিই 1200 থেকে 1500 ওয়ার্ড। এটা একটা শব্দের ক্ষেত্রে একটা সীমাবদ্ধ থাকে। এই ক্ষেত্রে এরকম শব্দের ক্ষেত্রে এরকম নিয়ে থাকলেও আমরা তোমার ক্ষেত্রে একটা বলে দিলাম তোমাদেরকে মোটামুটি, বুঝতে পারছো যে কতটা জোড়া হবে, পেয়ার হবে, পেয়ারস অফ ওয়ার্ড। ওকে, সেন্টেন্স। আর কোনো প্রশ্ন থাকলে ভালো হবে ভাইয়া, বলো তো আর কোনো প্রশ্ন এই জায়গা থেকে? এবার আমি ভাষণ, প্রতিবেদন, পত্র এই জায়গাটায় যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ পত্রটা। কোনো প্রশ্ন? তাহলে আনমিউট করে করতে পারো প্রশ্ন, তাহলে নাহলে পত্রে চলে যাই 15 নম্বরের পত্রে। স্যার ভাব সম্প্রসারণ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে? ভাষণ, ভাব সম্প্রসারণ হ্যাঁ অবশ্যই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবো। স্যার ভাব সম্প্রসারণে ওই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এগুলা কি উল্লেখ করতে হবে নাকি জাস্ট? না, এটা করবা না, এটা একেবারেই করবা না, প্যারা করবা তুমি। হ্যাঁ, 3টে প্যারা করবা। প্যারার মধ্যে আবার একটা খেয়াল রেখো, প্যারার মধ্যে মোটামুটি একটু ফাঁকা থাকবে যেন বুঝে এটা প্যারা করেছো, কিন্তু এত ফাঁকা না থাকে দেখতে অড লাগে, আবার একেবারে একটার মধ্যে একটু ঢুকে না যায়, এটা একটু খেয়াল রেখো ভাইয়া। আর স্যার ওই যে ভাব সম্প্রসারণে কি শিরোনাম দিতে হয় নাকি? না, ওই কথা ভাব সম্প্রসারণ এই কথা লিখতে হবে না, শুধু ওই প্রদত্ত অংশটা তুলে তারপরে তুমি ওই সেকেন্ড প্যারা থেকে এই যে প্রদত্ত অংশটা তুললা, তারপরে আমি দেখাই দিচ্ছি যে ইন্ডিকেট করছি এরিয়াগুলো, সেই এরিয়াগুলো থেকে তুমি লিখতে শুরু করবা। জি স্যার। আচ্ছা, এবার লক্ষ্য করো, পত্র বা প্রতিবেদনের ক্ষেত্রে কেউ কেউ বলে যে বাম পাশ দিয়ে শুরু করবা, ডান পাশ দিয়ে, কারো কারো মতে হলো ডান পাশ দিয়ে শুরু করবা, পৃষ্ঠা দরকারে ফাঁকা রেখে পরের পৃষ্ঠা আবার লিখবা, এরকম কোনো নির্দেশনা নাই। তবে খেয়াল রেখো, পত্র যেখান থেকে শুরু করো সেটা যেন টপ লাইন থেকে শুরু করো, যে পাশে বাম বা ডান এটা নিয়ে কোনো কথা নাই, এটা যেন টপ লাইন থেকে শুরু করা হয়, এত নাম প্রশ্ন উত্তর হয়। আর একটা কথা, মার্জিনের বাইরে কোনো কিছু লিখবা না। আমি তোমাদেরকে একবার বলেছিলাম, এটা গিয়ার স্যার আমার গুরু, যিনি উনি জীবিত ছিলেন আর টিভিতে,
তো আমাকে রিটেন আগে, এটা 33 বিসিএস রিটেন আগে আমি আরটিভিতে এই তোমাদের এরকম দিক নির্দেশনামূলক ক্লাসটা নিচ্ছি। তো আমাকে একজন ফোন করে বললো, স্যার আমরা যে মার্জিনের বাইরে এই যে 1 নং প্রশ্ন উত্তর এগুলো লিখি বা 1 2 3 এগুলো বা ক খ গ মার্জিনের বাইরে যেটা দেয়া ঠিক হবে কিনা। আমি হা বা না কিছুই বলিনি, আমি শুধু বলেছিলাম আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, বুঝছো? তখন বুঝে গেছে যে মার্জিনের বাইরে যাওয়া যাবে না, তুমি যা লেখা মার্জিনে, তাহলে এত নং প্রশ্ন উত্তর পত্রের ক্ষেত্রে লিখে তুমি ক খ গ যাই হোক সাথে লিখে দেবে। আচ্ছা গেল এটা। আর এক পৃষ্ঠায় ধরাতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। খেয়াল রাখবা একমাত্র ব্যক্তিগত পত্রে খাম দিতে হবে। আবার খাম যেখানে প্রেরক দিতে হবে বাম পাশে, প্রাপক ডান পাশে, একটু উল্টাপাল্টা হয়ে গেলে সমস্যা পড়ে যাবা। প্রাপককে সেটা দিবা, প্রেরকের যেখান থেকে লিখতেছো সেই জায়গাটা লিখতে হবে, প্রেরকের জায়গাটা লিখতে হবে। তারপরে তুমি প্রিয় স্বপ্না, তারপরে সব লিখে টিখে দিই তোমার এই স্বপন এটা। আবার কেউ কেউ বলে ব্রিটিশ স্টাইল, আমেরিকান স্টাইল। ব্রিটিশ বা আমেরিকান স্টাইল বলে কোনো কথা নেই, একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি, ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল রাখবা। তাহলে ব্যক্তিগত পত্রে খাম দিবা, অন্য কোথাও খাম দিতে হবে না। ঠিকঠাক মতো তারিখ এবং যেখান থেকে লিখতেছো সেই জায়গাটার নাম তারপর তারিখ, এটা ঠিকঠাক মতো দিয়ে তুমি কন্টিনিউ করে যাবা। হ্যাঁ, আর 2 নম্বরে যেটা খেয়াল রাখতে হবে আবেদন পত্রে যেটা খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষ কোন কর্তৃপক্ষের কাছে দিচ্ছ সেটা যেন নির্দিষ্ট থাকে। তারপরে প্রাসঙ্গিক যদি হয়, তুমি লিখবা যে ইলেকট্রনিক্স এর ইয়ার জন্য লিখতেছো কলেজের প্রিন্সিপালের বরাবর, সেটা যেন না হয়। হ্যাঁ, আবার তুমি বইয়ের জন্য কি করতেছো সেটা যাচ্ছে অন্য জায়গায়, এটা যেন না হয়। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষ থাকবে অবশ্যই। আর কোনো অবস্থাতেই যেন সোর্স বিহীন পত্র না হয়। তুমি কোথা থেকে জেনেছো যে আবেদনটা করেছো? প্রথম আলো, জব, কোনো ওয়েবসাইট বা অন্য কোনো। আর তারিখের ক্ষেত্রে খেয়াল রাখবা কোনো তারিখ যেন অসঙ্গতি না হয়। তুমি জন্ম তারিখ এমন দিয়েছো যে চাকরির বয়সই হয় নাই, আবার পরীক্ষার সঙ্গে পাশের সনের সঙ্গে কোনো সম্পর্ক নাই জন্মের সঙ্গে, আবার এমন তারিখ দিয়েছো যে চাকরির বয়সই নেই, এরকম যেন না হয়। তাহলে উৎস অবশ্যই নির্দেশ করতে হবে। তারপরে ওই যে নিম্নে আমার জীবন বৃত্তান্ত তুলে ধরা হলো, নাম, পিতার নাম, মাতার নাম, যেভাবে আমরা ফরম্যাটটা দেখিয়েছিলাম। এটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি সেটা জবাব দিব। আর শেষে অবশ্যই সংযুক্তিটা থাকবে, যে ওই যে 1 নম্বর হলো সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, সকল সনদপত্র সত্যায়িত কপি। আর 3 নম্বর হলো ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এটা মাস্ট, এটা উল্লেখযোগ্য, এই 3টা থাকতেই হবে, নাহলে পত্রের কোনো ভ্যালু নাই। তাহলে কর্তৃপক্ষ, সোর্স, কর্তৃপক্ষ, সোর্স এবং ওই যে সংযুক্তি, এই 3টা জিনিস খুবই গুরুত্ব রাখতে হবে আবেদনপত্রের ক্ষেত্রে। আর সংবাদপত্রে যখন দিবা, সংবাদপত্রে তুমি খেয়াল রাখবা 2টা জিনিস, একটা হলো সম্পাদক বরাবর, আর একটা হলো তুমি কি লিখতে যাচ্ছ। মাদক, তুমি ডাকঘর চাচ্ছ, তুমি নদীর উপর ব্রিজ চাচ্ছ, কোন বিষয়টা, তুমি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাচ্ছ, অর্থাৎ এইটার বিষয়ে উপরে লিখতে চাচ্ছ, তুমি সেই প্রতিকার চাচ্ছ, সেটা তোমাকে লিখতে হবে। আর এটা গেল সংবাদপত্রের ক্ষেত্রে। তারপরে হলো আরো গেল এটা আর একটা বিষয় তোমাকে একটু বলে নেই, সংবাদপত্র। তারপরে হলো যেটা ওই 2টা জিনিস খেয়াল রাখবা, একটা হলো স্মারকলিপি এবং মানপত্রের মধ্যে একটু তফাৎ রয়েছে। মানপত্র বা অভিনন্দন পত্র হলো তোমার এলাকায় কোনো মুক্তিযোদ্ধা আসলেন বা কোনো শিক্ষক বিদায় নিলেন, কোনো অফিসের কোনো কর্মকর্তা বিদায় নিলেন, কোনো মন্ত্রী মহোদয় আসলেন, কোনো বিখ্যাত ব্যক্তির আগমন বা প্রস্থান হিসেবে যেটা লেখা হয় সেটা হলো মানপত্র বা অভিনন্দন পত্র, বুঝছো? ভাই একটু মিউট করে নাও। আর হলো যদি ধরো তোমার স্থানীয় অভাব, অভিযোগ বা কোনো কথা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে লিখতে চাও, সংকট সমনা, সেটা হলো স্মারকলিপি। স্মারকলিপিতে 3টা বা 3 থেকে 5টা প্যারা করবা। স্মারকলিপিতে প্যারা করবা 3 থেকে 5টা, তবে সম্বোধন হবে একটা। জনাব বা মহাশয় কিছুই লিখতে হবে না, মহোদয়, মহোদয় লিখলে সবার জন্য হবে। হ্যাঁ, এটা সবার, হিন্দু মুসলমান সবার জন্য ক্ষেত্র স্মারকলিপিতে। আর মানপত্র বা অভিনন্দন পত্র সেক্ষেত্রে খেয়াল রাখো শিরোনাম তো লিখবেই, অমুকের বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি বা বিদায় অভিনন্দন পত্র, 3 থেকে 5। কিন্তু খেয়াল রাখতে হবে 3 থেকে প্রতি প্যারায় প্যারায় এখানে তোমার প্রাসঙ্গিক যে অভিবাদন আছে সেটা দিবা। হে শিক্ষাগুরু, হে কর্মবীর, হে অগ্রপথিক, হে জাতির কর্ণধার, হে জাতির বিবেক, হে আলোকবর্তিক, এরকম। আবার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হে অগ্নিপুরুষ, হে জাতির শ্রেষ্ঠ সন্তান, হে সমাজ শ্রেষ্ঠ সন্তান, ইত্যাদি ইত্যাদি তুমি অর্থাৎ দিও।
আর কোথাও কোনো ভাবাবেগ নাই, একমাত্র মানপত্র। মানপত্র এখানে একটু ঝুঁকিটা কম, মানপত্র অভিনন্দন পত্র, কিন্তু লিখতে একটু বেশি। আর কোনটাকে গুরুত্ব দিবে সেটা আমি বলে দিচ্ছি। মানপত্র বা অভিনন্দন পত্র, এখানে অভিনন্দন পত্র, এইখানে একটা বিষয় হলো এই একটা জায়গায় তুমি ভাবাবেগ দিবা, এখানে তুমি বলবা এবং শেষে ইতি লিখতে হয়, তুমি ইতি। হ্যাঁ, তোমার আগমনে প্রকৃতির তুমি বর্ণনা করবে। ধরো শরৎকালে তুমি লিখতেছো, একই জিনিস তুমি পজিটিভ এবং নেগেটিভ দুইটাই করতে পারো। বিদায় হচ্ছে, দেখো তোমার প্রস্থানে আজকে প্রকৃতিও ভারাক্রান্ত, তাই তো শরতের শিশির বিন্দু মুক্তোর দানার ন্যায় অশ্রু হয়ে ঝরে পড়ছে, এটা তুমি লিখবা প্রস্থানে। আবার আগমনের ক্ষেত্রে দেখো সেই একই শরৎ, একই বিন্দু, একই শিশির বিন্দু, তোমার আগমনে প্রকৃতি আজ আনন্দে মুখরিত, তাই তো শরতের শিশির বিন্দু গাছের ডগায় মুক্তোর দানার ন্যায় ঝলমল করছে। এরকম প্রাসঙ্গিক হলে তুমি কবিতা দিবা, নজরুলের বিখ্যাত তোমরা যেতে নাই দিব হায়, এটা সবাই জানো, ওইটা সবাই দেয়। তুমি বাইরে আরো লিখতে পারো, তুমি এমন করে গো বারে বারে জালো সালো সালো চোখে চেও না, জালো সালো সালো চোখে চেও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। ওই দুটি আখি আর কাদো কাদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক, চলার তোমার বাকি পথটুকু পথিকে যাবে যাও, কেহ ভালোবাসিল না বলে ব্যথা পেয়ে যেও না। কত কথা না, তুমি তোমার মতো করে প্রাসঙ্গিক যাই হবে তুমি, তবে প্যারা খেয়াল রাখো 3 থেকে 5। ওকে ভাইয়া, তাহলে পত্রের ক্ষেত্রে বললাম। এখন কোনটাকে গুরুত্ব দিবা? সবার আগে যদি ব্যক্তিগত পত্র দেখো তোমার জন্য ইজি হয়, তুমি সেটাকে গুরুত্ব দিবা। তবে ওই প্রেরক প্রাপকটা খেয়াল রাখো ব্যক্তিগত পত্রে, না হলে তুমি দরখাস্তটা লিখবা, বুঝতে পারছো? দরখাস্তকে গুরুত্ব দিবা 2 নাম্বার। 3 নাম্বার হলো বাণিজ্যিক পত্রে। কিন্তু বাণিজ্যিক পত্রে ঝুঁকি আছে, ওইখানে একটা প্যাড থাকতে হয়, কোম্পানির নাম। তবে আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষার খাতায় কোনো অবস্থাতেই তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এটা থাকলে পরীক্ষার খাতা বাতিল বলে গণ্য হবে। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মেইল আইডি এগুলো কিছুই দেওয়া যাবে না পরীক্ষার খাতায়, কোনোভাবে লিখিত পরীক্ষার খাতায় যেন দিবে না। স্যার আমি আমারটা দেয়নি, অন্যটা কাল্পনিক দিছি, কিন্তু সেটাও দিবা না। কাল্পনিক উনি কি জানেন তুমি এটা কাল্পনিক দিয়েছো না কি দিয়েছো, সুতরাং এটা দিবা না। ঠিক আছে, ওখানে দিয়ে নাম ডট 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 বা নাম ক, পিতার নাম খ, মাতার নাম গ, এরকম দিবা। প্রিয় ক, এটি তোমারই। আবার বিদেশি চিঠি পাঠানোর ক্ষেত্রে ওইটা খামটা ইংলিশে হয়, উপরে ডান পাশে বাই ইয়ারমেল কথাটা লিখতে হয়। এক্ষেত্রে প্রিয় এক্স, এটি তোমারই ওয়াই, বাস হয়ে গেল। আর ঠিকানাটা ইংলিশে, কিন্তু চিঠি ইংলিশে লিখো না। আবার এটা গেল তোমার তাহলে সবার আগে কি ব্যক্তিগত পত্র, এরপরে আবেদন পত্র, 3 নম্বরে তুমি গুরুত্ব বাণিজ্যিক পত্র, 4 নম্বরে গুরুত্ব দিবা এই যে মানপত্র বা অভিনন্দন পত্র। বাস, ভাষণ প্রতিবেদন এগুলো আর লাগবে না তোমার, এই পর্যন্তই শেষ। এর মধ্যে কমন পড়বে, এখানে অপশন থাকবে 3টার মধ্যে একটা লিখতে হবে। গ্রন্থ সমালোচনা নিয়ে কিছু বলতে হবে, বলো। আচ্ছা দেখো এখানে কয়টা গ্রন্থ বলি একটু খেয়াল রেখো। অলরেডি তোমাদের পড়া শেষ, শেষ মুহূর্তে শুধু আমার আলোচনা। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বই ভালো করে সময় জেনে নিন, মুক্তিযুদ্ধ ভিত্তিক। 2 ভাষা আন্দোলন ভিত্তিক, তাই না? বলো, পড়েছো তোমরা? 3 বঙ্গবন্ধুর লেখা এবং বঙ্গবন্ধুর ওপর লেখা, বঙ্গবন্ধুর লেখা এবং কি বলতো বঙ্গবন্ধুর ওপর লেখা। 4 হলো সংক্ষেপে লিখলাম SSC ও HSC এর যে সিলেবাসভুক্ত গল্প, এর সিলেবাসভুক্ত উপন্যাস, নাটক, উপন্যাস নাটক। আর 5 হলো বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু গ্রন্থ। ওকে ভাইয়া, এটা তোমার দেখবা
এটা ওই যে রিটেনে যে সাহিত্য আছে না, ওখানে আসবে যে মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু সম্পর্কে লিখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা সম্পর্কে লিখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী সম্পর্কে লিখুন, তারপরে হলো শেষের কবিতা সম্পর্কে লিখুন। এটা হলো তোমার যে কোনো জায়গা থেকে সাহিত্য আসতে পারে। আর এখান থেকে গ্রন্থ সমালোচনা লাগবে। গ্রন্থ সমালোচনায় যে জিনিসটা তোমার লাগবে সেটা একটু দেখো, কি লাগবে দেখো। প্রথম প্যারাটাই যেটা হবে, প্রথম প্যারাতেই যেটা হবে সেটা হলো রাইটার সম্পর্কে একটা আলোচনা থাকে। এটা গ্রন্থ এবং রাইটার সম্পর্কে তোমার একটা আলোকপাত করতে হয়। এবার হলো গ্রন্থের বিষয়বস্তু। তোমরা জানো গ্রন্থের বিষয়বস্তু কি আছে এখানে। এরপরে এর ভাষাগত দক্ষতা, চরিত্র চিত্রণ, এবারে লেখকের কোনো ডেফিসিয়েন্সি থাকলে এটা, বুঝছো? কমন পড়ুক আর না পড়ুক, তুমি তোমার মতো করে লিখে যাও, তবে উল্টাপাল্টা কোনো কথাবার্তা লিখো না আর কি, ঠিক আছে? হ্যাঁ, কোটেশন বা উদ্ধৃতি দিবা এখানে। ধরো এই বই সম্পর্কে বিখ্যাত কোনো রাইটার, কোনো সমালোচক যদি কিছু বলে থাকে সেটা তোমরা দিতে পারো এই গ্রন্থটি সম্পর্কে, বুঝছো? তিনি বলেছেন। আর একটা জিনিস দিতে পারো এখানে, তাহলে এই গ্রন্থটা সম্পর্কে বিখ্যাত কোনো কারো কোনো কোটেশন উদ্ধৃতি থাকলে সেটা অবশ্যই তুমি দিবা। আর একটা হলো এখান থেকে তুমি ভাষাগত দক্ষতা চিত্রিত করতে গিয়া বলতে পারো যেখানে আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে, গীত না তোর মাথা, এইরকম দিতে পারো ভাষাগত দক্ষতা দেখাতে গিয়ে, বা চরিত্র চিত্রণ করতে গিয়ে কারো চরিত্রের প্রাসঙ্গিক যদি কোনো বাক্য থাকে সেটাও তুমি দিতে পারো। এটা ঠিক আছে? ওইখান থেকে হুবহু কোনো বাক্য অথবা বই সম্পর্কে কারো কোনো আলোচনা দিতে হবে, কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, একটা কথা বলি তো, পদ্মা নদীর মাঝি যদি আসে এই সম্পর্কে একে লিখতে পারো? পদ্মা নদীর মাঝি সম্পর্কে একে লিখতে পারো? পারবো স্যার। পারবা? গুড, থ্যাংক ইউ। আচ্ছা, পদ্মা নদীর মাঝি, দেয়াল, এগুলো একটু খেয়াল রাখো আর কি। পদ্মা নদীর মাঝি, দেয়াল, অসমাপ্ত আত্মজীবনী, হ্যাঁ, তারপরে বিষাদ সিন্ধু, মেঘনাদ বধ কাব্য, শেষের কবিতা, শেষ লেখা, শ্রীকান্ত, এরকম কয়েকটা বই আমি অলরেডি বলে দিয়েছিলাম তোমাদেরকে ক্লাসে। গেল, তাহলে গ্রন্থ সমালোচনা নিয়ে আর কোনো ঝামেলা রইল না। এখানে এত রং প্রশ্ন উত্তর কখন বইটার নাম লিখে নিও সুন্দর করে, এরকম এই যে দেয়াল আসলো তুমি দেয়ালটা লিখে নিও, দেয়াল দেয়াল দেয়াল, তাই কথাটা সুন্দর করে লিখে নিও। কথা সাহিত্যিক, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সর্বশেষ প্রকাশিত উপন্যাস দেয়াল। দেয়াল লেখার পরে ব্র্যাকেটে যদি সনটা জানা থাকে তাহলে দিবা, আর না জানা থাকলে না দিলে কোনো ব্যাপার নেই। উপন্যাসটিতে 71 থেকে পরবর্তী, মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে বলা আছে। আগে বঙ্গবন্ধুর শাসনামল এবং জিয়াউর রহমানের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘটনাগুলো রয়েছে এখানে সুন্দর করে। আর আরেকটা বিষয় তোমাদেরকে তখন একটু সতর্ক করে দিয়েছিলাম, মনে আছে? পরীক্ষার খাতায় নাম, মোবাইল নাম্বার, মেল এগুলো ঠিকানা কিছু লিখবে না। আরেকটা বিষয় খেয়াল রাখবা, এরকম ধর্মীয়, এটা তো রাজনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক স্পর্শকাতর বিষয়গুলো তুমি যথাসম্ভব দক্ষতা এবং কৌশলের সঙ্গে মোকাবেলা করবা, ডিপ্লোম্যাটিক ওয়েতে যথাসম্ভব, বুঝতে পারছো? তুমি এখানে বঙ্গবন্ধু বা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ যখন আসবে, তুমি কাউকে ছোট করার দরকার নাই। তুমি মোটামুটি তোমার দৃষ্টিকোণ থেকে যেভাবে লেখা দরকার ঠান্ডা মাথায় লিখে দিও আর কি। যেমন ধরো কি, ওই যে অন্ধকার যুগ সম্পর্কে বলা আছে, এখন তুমি অন্ধকার যুগের পক্ষে বললেও বিপদ, আবার পক্ষে বলতে পারবো না, বিপক্ষে বলতে পারবো না। বাংলা সাহিত্যের কোন সময়কে অন্ধকার যুগ বলে অভিহিত করা হয়? এই যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয়? 1201 থেকে তুমি সুন্দর করে লিখলো, কারো পক্ষে না বিপক্ষে। দেখো 1201 মতান্তরে 1203 অথবা 4 খ্রিস্টাব্দে বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এদেশে মুসলমান শাসনের গোড়াপত্তন করেন। কোন কোন গবেষক মনে করেন এ কারণে পরবর্তী 150 বছর অর্থাৎ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাই তারা এই যুগকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। তবে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়ত মিসের শেখ সুবোদয়া সহ লোকসাহিত্যের উল্লেখযোগ্য কিছু নিদর্শন পাওয়াতে কেউ কেউ এই যুগকে পুরোপুরি অন্ধকার যুগ বলে মানতে নারাজ। ওকে, আর হাতের লেখার দিকে একটু খেয়াল করো, কাটা ছেঁড়া বা ঘষা মাজা করবা না। ভুল হলে একটানে কেটে পুনরায় লিখবা। কাটা ছেঁড়া, ঘষা মাজা, গিঞ্জি এগুলো পড়তে যেও না। ফ্লুইড ব্যবহার করবো না, একেবারে নিষেধ কিন্তু। ফ্লুইড, ওই যে ঝাঁকা দিলে সাদা যেটা বের হয় ওটা ব্যবহার করবো না, এটা একদম নিষেধ।
গ্রন্থ সমালোচনা। এই তোমাদের কারো ফোন বাজতেছে? এবার দেখো সবার শেষে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলো প্লিজ। স্যার, গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে কি প্রকাশকের নাম বা পৃষ্ঠা নাম্বার দিতে হবে? একেবারেই না, এটা কোন কোন বইয়ে দেয়া আছে। আচ্ছা ধরো ওই গ্রন্থটা তোমার কি মুখস্থ থাকার কথা, ওই গ্রন্থটা কত সালে প্রকাশিত, এটা ধরো সম্ভব, কিন্তু প্রকাশককে কয় টাকা দাম ছিল, প্রচ্ছদের কালার কি ছিল, এটা সম্ভব বলো তুমি? এই জন্য তো স্যার কিছু কিছু বইতে পাইছি, তো এই জন্য দিয়ে গেলাম। ওটা হলো গ্রন্থ পরিস্থিতি, বুঝছো? তা ওরা জানে না গ্রন্থ সমালোচনা এবং গ্রন্থ পরিস্থিতি যে এক নয়, এটা অনেকেই জানে না। আর এই না জানার কারণে যত বিপদ, যত বিপদ। ধন্যবাদ স্যার। ভাইয়া এবার রচনা, কেউ বলে রচনা, কেউ বলে প্রবন্ধ। আগেই বলেছিলাম অট সংখ্যা কত বলতো, আজকেরই বলেছি অট সংখ্যা কত হবে রচনা প্রবন্ধে বলতো, কত হবে? 1200 থেকে 1500 ওয়ার্ড। সবার আগে সুন্দর করে বক্স করবা না, বক্সটা আবারও বলতেছি, তোমরা কিন্তু বক্স করার দরকার নাই, বক্সটা শুধু আমি দেখাচ্ছি ইন্ডিকেট করার জন্য। এটা খাতার মাঝ বরাবর এর মধ্যে রচনাটার নামটা লিখবা। অনেকে লিখতে চায় না, এত নং ও খালি এখানে, তুমি তো এটা লিখবি আগে এত নং প্রশ্ন উত্তর, তোর 5টা রচনা থাকবে, তো এখান থেকে একটা লিখতে হবে ক খ গ, ওটা লিখেই ও পার পেয়ে যায়। রচনার নাম লিখে না, একটা রচনার নাম লিখতে কতটা সময় লাগবে, 10 সেকেন্ড সর্বোচ্চ টাইম, সেটা লিখে না, এই কথাটা লিখতে হবে। নারীর ক্ষমতায়ন, ধরো ওই ইন্ডিকেট বক্সের মধ্যে, কিন্তু বক্সে আমি তো অন্য কথা লিখছি, ওই জন্য আমি লিখলাম। আবার দেখো, সরি আমি মুছতে গিয়ে দেখো, নারীর রচনা কি দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো, এই রচনা সাজেশন দিয়ে দেবো আজকে। জি স্যার। দিলে ভালো হয় স্যার। যদি একটা দিয়ে দিই, স্যার যদি একটা দিদি আর সেটাই যদি কমন পড়ে যায়, তাহলে তো তোমরা হিট আমিও হিট। জি স্যার। তবে এই ঝুঁকির মধ্যে যাব না, আমি মোটামুটি 5টার মধ্যে কমন বলার চেষ্টা করব। নারীর ক্ষমতায়ন প্রেক্ষাপট বাংলাদেশ, কারণ দায়িত্বহীন ভাবে বলা যাবে না। এইটা হাজার হাজার ছেলেমেয়েরা এখন ফেসবুকে দেখতেছে, কয়েক লক্ষ ভিউজ হবে আজকের এইটা শেষ মুহূর্তে। সুতরাং আমরা চেষ্টা করব ভালো কিছু যেতে। আচ্ছা, নারীর ক্ষমতায়ন প্রেক্ষাপট বাংলাদেশ, তুমি রচনার নামটা লিখলাম। অথবা ধরো বাংলাদেশের, এটা আসলো না, আসলো কি বাংলাদেশের তৈরি পোশাক সংকট ও সম্ভাবনা। ধরো এটাও আসলো না, আসলো কি পদ্মা সেতু। এর আগে পরে অনেক কথা, বিশেষ সপ্তাহের পদ্মা সেতু বা কত কথা থাকতে পারে। এটা পদ্মা সেতু, যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত, কত কথা থাকতে পারে। আসতে পারে মেট্রো রেল, আসতে পারে কি বলতো এই যে মেগা প্রকল্প, এই নামে আসতে পারে, আরো কত কিছু আসতে পারে, নাও আসতে পারে, তবে এগুলো একটু গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, এখন পাট পোশাক, আবার তবে কিছু কিছু যদি আসে, যেমন বর্ষাকাল, বসন্তকাল, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আসবে না। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আসতে পারে, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আসতে পারে, অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্য, এটা আসতে পারে। আসলে কতটুকু ইনফরমেশন তোমার কাছে আছে, সেদিকে তুমি কতটুকু চালিয়ে নিতে পারবে, সেটা হলো তোমার ব্যাপার। আচ্ছা গেল এটা, এই হলো মোটামুটি 5টা রচনার এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে। এরপর একটু লক্ষ্য করো ভাইয়া প্লিজ, রচনা। এখন তুমি রচনার নাম লিখলা, তবে এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। কেউ বলেছে তুমি হিন্স দিবা, কেউ বলেছে দিবা না, কারো কারো মতে তুমি হিন্স দিবা, কারো কারো মতে হিন্স দিবা না। ঠিক আছে, হিন্স দিবা কি দিবা না সে বিষয়টা তোমার বিষয়। তবে আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হলো, দেখো মূল কথাটা হলো
প্রথমে এটা ভূমিকা লিখি না আমরা, ভূমিকা, তাই কিনা বলো তো? এই ভূমিকা, আসলে ভূমিকায় যেটা হয় এই কথাটা না লিখলে সবচেয়ে ভালো। মূলত যে কথা লিখতে হয়, এটা কি আসলে? আসলে গরু, এই গরু আসলে কি, গরু কি আসলে, প্রথম কথাটাই, প্রথম পারে এই দুইটা জিনিস লিখতে হয়। আর কেন তুমি এই বিষয়টা রচনা লিখতে চাচ্ছ, কেন এখন এই মুহূর্তে এটার গুরুত্বটা কি, পরীক্ষার সেই কথাটা দরকার নেই। তাহলে গরু কি আসলে, কেন তুমি এই বিষয়টা রচনা লিখতে চাচ্ছ, এর এত গুরুত্বটা কেন, এটা বুঝাতে হয়। 2 নম্বরে এর একটা বিস্তারিত আলোচনা করতে হয় পোশাক শিল্প সম্পর্কে, বুঝতে পারছো? ওটার লেখা দরকার নেই বিস্তারিত আলোচনা, কিন্তু প্যারা করবে, এটা যেন বুঝে যায়। এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান অবস্থা কোথায় কি সেটা যদি তুলে ধরতে পারো, ডেটা সহ, ডাটা, তথ্য, ইনফরমেশন, আর গ্রাফ, চিত্রাবলী, ভূ চিত্রাবলী, তোমার যা যা তথ্য দরকার আছে সব তুমি এখানে সুন্দর করে দিয়ে দিলা, ঠিক আছে? সারণী, চিত্রাবলী, ভূ চিত্রাবলী। এরপরে তুমি সংকট লিখলা, সংকট, বাট সংকট কথাটা লিখো নাই, তাহলে আমরা বুঝবো কি হবে? এই জায়গাটায় তুমি লিখে গেছো, তোমার কথা দ্বারা বুঝাই দিয়ে গেছো, বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিম্নলিখিত সংকট সমূহ রয়েছে। এক এক করে তুমি লিখে, রাজনৈতিক অস্থিরতা, 2 নম্বরে হলো দক্ষ শ্রমিকের অভাব, 3 নম্বরে হলো আন্তর্জাতিক চক্রান্ত, 4 নাম্বার তুমি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, 5 অবকাঠামোগত সমস্যা। এইগুলো তুমি কিন্তু এতক্ষণ হিন্স লেখো নাই, বাট সাব হিন্স গুলো তুমি লিখবা, এবং এর উপরে 2 লাইন থেকে 2.5 লাইন লিখে যাচ্ছ, তাহলে এরপরেই তোমার নাম্বারটা বেড়ে যাবে। এই সাব হিন্স গুলোর উপরেই কিন্তু তোমার নাম্বারটা বেড়ে যাবে সবসময়, খেয়াল রেখো এটা, সাব হিন্স। এরপরে যখন নাম্বারটা বেড়ে যাবে, এরপরে সংকট লিখছে, এবার সম্ভাবনা, বাট সম্ভাবনার জন্য তুমি কোনো প্যারা করলা না, ওই সম্ভাবনা কথাটা লিখলাম, তুমি আলাদা প্যারা করলা, অপার সম্ভাবনাময় বাংলাদেশ, যে সম্ভাবনা লিখলা, বাংলাদেশের তৈরি পোশাক সমূহে নিম্নলিখিত সম্ভাবনা রয়েছে, সেই সেটা কি কি আছে, বা সংকট সমাধানের উপায়, ওই কথাটা লিখলা। এতক্ষণ যা লিখছো তার উপর তুমি লেখো উন্নত যোগাযোগ ব্যবস্থা, তারপরে সমন্বিত পরিকল্পনা, শিল্প কারখানা হয় বাগেরহাট হবে, নাহলে পটুয়াখালী হবে, না হলে পায়রা বন্দর হবে, না হলে চট্টগ্রাম হবে, ঢাকায় এনে কি লাভ আমাদের এত কষ্ট দেয়া? তো এই যে যেতে কষ্ট, আসতে কষ্ট, রাস্তাঘাট সব গেল, এটা বুঝতে পারছো? এগুলো লেখার পরে শেষে সবসময় ইতিবাচক, সব যেখানেই যা লেখো তোমাকে খেয়াল রাখতে হবে, দৃষ্টিভঙ্গি হতে হবে ইতিবাচক। তুমি কাউকে হতাশ করবে না, কখনই হতাশ করবে না। হতাশ করলেও তুমি জীবনে যা পাবা, না করলেও তাই পাবা। তুমি হতাশ করবে কেন? তুমি হতাশ হলেও যা পাবা, হতাশ না হলে তাই পাবা। তাহলে হতাশ হবে কেন? কখনোই হতাশ হবে না। তুমি শেষে গিয়ে একটা চমৎকার একটা দিবা মন্তব্যের ঘরে, একদম অপার সম্ভাবনাময় বাংলাদেশ, তার পোশাক শিল্প আরো বেশি সম্ভাবনাময়। 2050 সালের মধ্যে বাংলাদেশ চাইলে সারা বিশ্বের পোশাক শিল্প একাই নিয়ন্ত্রণ করতে পারবে। এই কথাটা তুমি চমৎকার করে একটি ভালোভাবে লিখে, ওকে ভাইয়া? যেখানেই লিখো, যাই লিখো ইতিবাচক প্রচুর। আর রচনার ক্ষেত্রে বা প্রবন্ধের ক্ষেত্রে, রচনা হলো যা লিখে তাই রচনা, প্রবন্ধ হলো প্রকৃষ্ট রূপে বন্ধন। এখানে খেয়াল রাখতে হবে 2টা জিনিস, তোমাকে খেয়াল রাখতে হবে। একটা হলো প্রচুর তথ্য থাকতে হবে, প্রচুর তথ্য থাকতে হবে, যত তথ্য থাকবে তত নাম্বার পাবে। এটা 40 নাম্বার, তোমাকে ফেলে দিলে কি হবে? তুমি বলো 40 নাম্বার। এখানে প্রচুর তথ্য থাকতে হবে, আর এই তথ্যগুলো হতে হবে নির্ভুল। 2টা জিনিস, একই কথা 2 বার, প্রচুর তথ্য থাকতে হবে এবং এই তথ্যগুলো হতে হবে নির্ভুল, বাস যথেষ্ট, তার উপরেই তোমার নির্ভর করবে। ওকে ভাইয়া, এবার বলো আর কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গাটায়? না থাকলে আমি গুরুত্বপূর্ণ একটা সাজেশনে চলে যাবো। রচনার নামগুলো একবার বলবেন? রচনার নাম তো বলেই দিয়েছি অলরেডি, 5টা রচনা, দেখছো তুমি? স্যার ওটা লিখতে পারিনি, ও, তাহলে তো ভিডিওটা তো আমরা তোমাদের জন্য রেখে দেওয়ার ব্যবস্থা করছি আপু, জানো তোমরা ভিডিওটা। মানে এখানে কোনো ভিডিও নেই, লাইভ ক্লাসে গেলে ভিডিওগুলো দেখতে পাই না স্যার। আরে তাহলে কি কি বলছি একটু শোনো। একটা বলেছি মেঘা প্রকল্প, এটা সেখানে আবার একটু আলাদা করে ফেলেছি, পদ্মা সেতু আলাদা করে ফেলেছি, মেট্রো রেলকে আলাদা করে ফেলেছি, বুঝছো? এভাবে আসতে পারে। তারপরে হলো নারীর প্রেক্ষাপট বাংলাদেশ, বাংলাদেশের তৈরি পোশাক, সংকট ও সম্ভাবনা, ঠিক আছে? এই মোটামুটি এর মধ্যেই। আর আরেকটা খেয়াল রেখো, ধরো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এইটা একটু খেয়াল রেখো আর কি। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, ভাষণ সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বা ভাষা আন্দোলনের ভিত্তিক উপন্যাস, এই জায়গাগুলো একটু খেয়াল রাখলে হবে। ওকে ভাইয়া? ওকে। আর একটা প্রশ্ন ছিল।
প্লিজ যত প্রশ্ন আজকে তুলোধুলো করে দেওয়া, তোমাদের জন্য আজকের ক্লাস, তোমাদের ভালোটা শেষ মুহূর্তে, শেষ ভালো যার সফলতার আজকে দোয়া করবো আমরা। বলো প্লিজ। স্যার অনুবাদের ক্ষেত্রে দেখা যায় যদি এরকম হয় যে প্রথম 3 লাইন আমি বাংলা অনুবাদটা লিখতে পারলাম কিন্তু পরের 2 লাইনটি পারতেছি না, বুঝতেছি না, কিন্তু পরে আবার পারতেছি, এরকম ক্ষেত্রে বাংলার গ্যাপ রাখবো আমরা নাকি আসলে কি করব? ওই 3 লাইন লিখা বোকা, তুমি যদি প্রথমেই না পারো তাহলে পরে কেমনে পারবা? আর প্রথমেই যদি পারো তাহলে পরে না পারার কি কোনো ইয়ে আছে, ব্যাপার আছে? কও যদি পারো প্রথমবারই পারবা, এটা তুমি খেয়াল রেখো, প্রথমবারই পারবা। আর যদি একেবারেই নাই পারো তাহলে একটু গ্যাপ রেখো 2 লাইন লেখার জন্য, পরে ফাঁকা থাকবে, পরে পারলে লিখো, আর না পারলে কি করবা বুঝবে, একটু ফাঁকা আছে তো। ওকে জি স্যার। ভাইয়া, তবে এগুলো না করাই ভালো, তোমার নিজের উপর কনফিডেন্স রাখো, তোমরা পারবে। যদি তোমরা আমাদের ক্লাসগুলো করে থাকো, মুকুল স্যারের ক্লাস করে থাকো, আমাদের শিটগুলো পড়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই পারবে। আর যেভাবে বলেছিলাম, এই যারা নতুন যুক্ত হবে, ডেইলি স্টার বা অবজারভার, যে এখানে রেখে সম্পাদীয় অংশটা তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে বলেছিলাম, অনুবাদ করতে বলেছিলাম, কারণ এই একটু কষ্টের মাধ্যমে তোমার বদলে যাবে সারা জীবনের ইতিহাস। বুঝতে পারছো? তুমি 2 দিন পরে বডিগার্ড পাবে, তুমি ড্রাইভার পাবে, তোমার জীবনের ইতিহাস অন্যরকম হয়ে যাবে। তাহলে ভাইয়া রচনা এই অংশটা বের হয়ে গেলাম। এরপরে যাব এবার একটা সাজেশন যাচ্ছি। দেখো ওই যে সাহিত্যের আধুনিক যুগের যে ইয়েগুলো আছে, দেখো আধুনিক যুগের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো থেকে কি কি পড়বা? প্রথম কথাটাই শোনা আছে, প্রতিষ্ঠান যাই আমি একটা করে। সবার আগে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ, এখানে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ। হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ তো দেখা যায়, এই দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা শোনো, এটা শোনো, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রতিষ্ঠানগুলো দেখো। আধুনিক যুগে একদম অর্ধেকের বেশি নাম্বার তুমি কমন ফেলাতে পারো, প্রাচীন মধ্যযুগে সেটা আমি বলে দেবো। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে প্রশ্নটা হবে যে এই কলেজটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার ইতিহাস, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং এর স্বর্ণযুগ সম্পর্কে আলোচনা হবে। তাহলে ফোর্ট উইলিয়াম সম্পর্কে কি কি প্রশ্ন হবে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য, হ্যাঁ, কত প্রতিষ্ঠার ইতিহাস, আর হলো ওই যে কোন সময়কে ফোর্ট উইলিয়াম পর্ব স্বর্ণযুগ বলা হয়। এর বাইরে এমন হতে পারে যে কলেজটির নামকরণ কেন ফোর্ট উইলিয়ামকরণ করা হয়েছে। আমি কি একবার বলে যাবো? উত্তরগুলো সব একবার বলে যাবো? তোমরা চাইলে বলবো, আর যদি বলো না স্যার এগুলো দরকার নাই, আপনি পরেরটাই যান, তাহলে পরেরটাই যাবো। বলো তোমাদের কোনো ইয়ে আছে কিনা, তোমাদের ইচ্ছা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হিন্টস দিবেন স্যার। দিয়ে যাবো? জি স্যার, এক বাক্যে স্যার। আরেক বাক্যে শোনো, একবারে বলে যাচ্ছি, এই 3টে প্রশ্ন উত্তর তুমি পাবা, আমি ধারাবাহিকভাবে একটা একটা করে উত্তর দিয়ে যাচ্ছি একবারে, আর রেকর্ডটা পরে শুনবা তোমরা। এদেশে আসা তরুণ ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা তাদের দেশে পুরোপুরি সমাপ্ত হতো না। তার উপর এদেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা না জন্মালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের ভিত মজবুত হবে না। এ কারণে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 সালের 4 মে কলেজটি প্রতিষ্ঠিত হয়ে 24 নভেম্বর এর কার্যক্রম শুরু হয়। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরিকে এ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। 1801 সালে 1815 খ্রিস্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে 8 জন গদ্য লেখক 13টি গদ্য গ্রন্থ রচনা করে বাংলা গদ্যের প্রভূত উন্নতি সাধন করেন বলে এই সময়কে ফোর্ট উইলিয়াম পর্বের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। পরের প্যারা, কেন ফোর্ট উইলিয়াম কলেজ নাম হয়েছে? প্রাচ্যে ব্রিটিশ রাজের সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন ফোর্ট উইলিয়াম দুর্গ। কলেজটি এই দুর্গের অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হয় বলে এর নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম কলেজ। ওকে, আচ্ছা এখন একটা প্রশ্ন, কুইজ আছে তোমাদের কাছে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে দ্রুত বলবা, 10 সেকেন্ডে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলসি। ওয়াও, উই আর একদম। অনেকে কি করে জানো? অনেকে এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরিকে দিয়ে ফেলে। তোমাদেরকে আমি বললাম যে 1 বছর পরে। তাহলে ভাইয়া ফোর্ট উইলিয়াম থেকে আসলে পারবা। আর একটা আমি একদম আমার উপরে যদি আমার কনফিডেন্স লেভেল থেকে বলছি যে এর বাইরে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আর কোনো প্রশ্ন আসবে না, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। ওকে, ডান। এরপর দেখো শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন থেকে কি কি প্রশ্ন হবে বলো? শ্রীরামপুর মিশন বাংলা গদ্যের বিকাশে এই শ্রীরামপুর মিশনের অবদান সম্পর্কে লিখুন। আমি একটু বলে যাই, শ্রীরামপুর মিশন সম্পর্কে লিখুন। বলবো শ্রীরামপুর মিশন সম্পর্কে একবার বলে যাবো, তোমরা বললে বলবো। দেখো
স্যার একবার করে বলে যান। যশোয়া না, আমি কেন অনুমতি নিচ্ছি যে তোমরা স্যার এগুলো আমাদের পারা আছে, জানা আছে, বলা দরকার নেই, এই জন্য আর কি যে বিরক্ত হও কিনা এই জন্য অনুমতি নিচ্ছি। বাট আমার তো মুখ আছে, তোমরা বুঝেই উঠতে পারছো যেগুলো আমাদের জন্য, আমার জন্য একেবারেই কিছু না। দেখো জোশুয়া মার্সম্যানের সহায়তায় এবং উইলিয়াম কেরির প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1800 সালে, আবারও শোনো, জোশুয়া মার্সম্যানের সহায়তায় এবং উইলিয়াম কেরির তত্ত্বাবধানে 1800 সালে কলকাতার অদূরে প্রতিষ্ঠা করা হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। শুরুতে এটি ছিল ড্যানিশদের নিয়ন্ত্রণাধীন। 1808 সালে এটি ড্যানিশদের কাছ থেকে ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। হ্যাঁ, বাংলা গদ্যের বিকাশে এই প্রতিষ্ঠানটির যথেষ্ট অবদান রয়েছে। এখানে থেকেই পঞ্চানন কর্মকার প্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন। আর এখান থেকেই প্রথম বাংলা সাময়িক পত্র দিগদর্শন 1818 সালে প্রকাশিত হয়। সমাচার দর্পণও এখান থেকে প্রকাশিত হয় 1818 সালে। এখন একটা প্রশ্ন হতে পারে, দিগদর্শন আগে না সমাচার দর্পণ আগে? এখানে একটা কথা অবশ্যই মনে রাখবা, দুটি 1818 সালে, বাট দিগদর্শন আগে সমাচার দর্পণের। বুঝলে সালাউদ্দিন? হিন্দু কলেজ থেকে প্রশ্ন একটাই, সেটা হলো যে ইয়াং বেঙ্গল গোষ্ঠী এবং ডিরোজিও। তোমরা জানো ডিরোজিও ছিলেন চতুর্থ শিক্ষক হিন্দু কলেজের, এবং তার মাতা ছিলেন এদেশীয় আর পিতা ছিলেন ফ্রিঙ্গি। এই কারণে তার দুইটি রক্তেরই তিনি ধারক এবং বাহক ছিলেন। কম বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে তিনি শ্রীরাম একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেন, ইয়াং বেঙ্গল গোষ্ঠী সৃষ্টি করে। ভূদেব মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে মাইকেল মধুসূদন দত্ত, এরা সবাই ছিলেন এই ইয়াং বেঙ্গল গোষ্ঠীর সদস্য। তাহলে হিন্দু কলেজ থেকে প্রশ্ন আসলে হিন্দু কলেজ সম্পর্কে লিখুন, অথবা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর পরিচয় দিন এদের সম্পর্কে। এর বাইরে আর কোনো প্রশ্ন নেই। এবার দেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদটা মূলত প্রতিষ্ঠা করেছিলেন, এর সভাপতি ছিলেন রমেশ দত্ত, আর সহ সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নবীন চন্দ্র সেন। রমেশ দত্ত 1893 সালে, রমেশ দত্ত সভাপতি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নবীন চন্দ্র সেন ত্রয়ী মহাকাব্যের রচয়িতা। তোমরা জানো রৈবত, কুরুক্ষেত্র, প্রভাস, এই তিনটি ত্রয়ী মহাকাব্যের রচয়িতা হলেন নবীন চন্দ্র সেন। আর এই নবীন চন্দ্র সেনের এরা সহসভাপতি। তো এটা কেন বিখ্যাত জানো? এই বিখ্যাত হলো এখান থেকে 1916 সালে এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। এখান থেকেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়েছিল। এই কারণে এই প্রতিষ্ঠানটি এত বিখ্যাত, এত নামকরা, বঙ্গীয় সাহিত্য পরিষদ। ঠিক আছে, এবার দেখো বাঙালি মন ও মননের প্রতীক হলো বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি 1955 সালে বর্ধমান হাউস কিন্তু একসময় ঢাকা ইউনিভার্সিটির ছিল, তুমি জানো ওটা? ঢাকা ইউনিভার্সিটির এখানে হোস্টেল ছিল, এবং কাজী মোতাহার হোসেন এখানের হাউস টিচার ছিলেন। তখন নজরুল যখন ঢাকায় এসেছিলেন, এই মোতাহার হোসেনের সঙ্গে ছিলেন 1928 সালে, এবং ওই সময় তার নজরুলের যে তৃতীয় প্রেমটা হয়েছিল, অর্থাৎ প্রথমে তো তোমরা জানো নার্গিসের সঙ্গে, এরপরে প্রমীলা দেবী, এবং তৃতীয় যার প্রেমে পড়েছিলেন নজরুল ফজিলাতুন্নেসা, সেইখান থেকে। এবং মোতাহারকে তিনি, কাজী মোতাহার হোসেনকে তিনি চিঠি লিখতেন, প্রিয় বন্ধু মোতাহার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই বর্ধমান হাউসেই 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রথম পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী এর ঘোষণাপত্র পাঠ করেন। এই বাকিটা তোমরা একটু পড়ে নিবা, বাংলা একাডেমি। ওকে, এরপর দেখো এই 5টা প্রতিষ্ঠান, এর বাইরে দরকার নেই, কি কি বলেছি সেটা। এবার দেখো আধুনিক যুগে মাত্র কয়েকজন ব্যক্তিকে একটু হাইলাইট করে নিয়ে আসছি, দেখাবো কোন কোন ব্যক্তি, তার উপর কি কি প্রশ্ন হবে। তোমরা বলতে বললে আমি দেখাবো যদি দেখতে চাও, আর যদি বলো না স্যার বিরক্ত হচ্ছি, আজ রাতে আর থাক, তাহলে রাতে থাকবে। কি বলবো? না স্যার, দেখেন স্যার। দেখাবো। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার আগে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ কে কে আসতেছে, শীতেছে, এই যে হাত দিলেই চলে আসবে। দেখো এই এত বড় হইলো কেন? এত বড় হলো কেন? ওকে, ডান। সবার আগে আসলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুঝতে পারছো? জন্ম হলো কত? 1882 খ্রিস্টাব্দে, হ্যাঁ, আর সাথে 1820 খ্রিস্টাব্দে, আর মারা যান 1891 খ্রিস্টাব্দে। বাংলা গদ্যের বিকাশে এই ব্যক্তিটার এত অবদান যে এর উপরে প্রশ্ন আর না এসে পারে না।
এই জন্য বিসিএস এ বারবার ঘুরে ফিরে তার উপরে প্রশ্ন আসে, বুঝতে পারছো? বিদ্যাসাগরের উপর কি কি প্রশ্ন আসে, যে আমি এগুলো লিখে দিতে পারতাম স্লাইডে, কিন্তু অনেক বড় হয়ে যাবে স্লাইড গুলো, এই জন্য আমি এখানে আর করলাম না। সেটা হলো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একই প্রশ্ন কিন্তু দেখ কত রকম উত্তর হতে পারে, মানে উত্তর একই বাট প্রশ্ন বারবার বিভিন্ন রকম। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান মূল্যায়ন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়, এটা একই কিন্তু উত্তর। তারপরে বাংলা গদ্যে লালিত্য রীতি আনয়নে তার অবদান মূল্যায়ন করতে ইত্যাদি। এর বাইরে যে প্রশ্নগুলো হয়, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুল পাঠ্যমূলক গ্রন্থ সম্পর্কে লিখুন, তার মৌলিক গ্রন্থ সম্পর্কে লিখুন, তার অনুবাদমূলক গ্রন্থের পরিচয় দিন, তার সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের পরিচয় দিন, বা তার সমাজ সংস্কারমূলক গ্রন্থের। আবার স্কুল প্রতিষ্ঠায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করুন। এই প্রশ্নগুলোর উত্তর সব আমাদের শিটে দেয়া আছে, তোমরা এক নজর দেখে নিও। আর আমি যে প্রশ্নগুলো বলেছি, শুধু এই প্রশ্নের বাইরে এই মুহূর্তে আর একটা লাইনও পড়ো না প্লিজ। শেষ ভালো যার সব ভালো তার। কি কি বলেছি আরেকবার রিপিট দেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুল পাঠ্যমূলক গ্রন্থ, তার মৌলিক গ্রন্থ, তার সমাজ সংস্কারমূলক গ্রন্থ, আর একটা হলো তার সমাজ কর্মকাণ্ড সম্পর্কে মূল্যায়ন করুন। অনুবাদ কর্মের পরিচয় দিন। এর মধ্যে একটা প্রশ্ন কমন, যেমন অনুবাদ, তার যদি মৌলিক গ্রন্থ আসে কত শুধু দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শের জীবনে ভালোবেসেছিলেন তার মানুষকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন ভালোবেসে, আনসারটা দেখে যাও কতটুকু, একটা প্যারার মধ্যে সব উত্তর একটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন ভালোবেসেছিলেন মানুষকে, শের জীবনে তিনি মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। এ সময় তার সুখ দুঃখের তারই সাথী হয় তারই বন্ধু কন্যা 2.5 বছরের প্রভাবতী, কিন্তু তার অকাল মৃত্যুতে বিদ্যাসাগর শোকে ভেঙে পড়েন। তিনি বাংলা গদ্য রচনা করেন এক অমর শোকগাথা, প্রভাবতী সম্ভাষণ। এটি শুধু শেষ লাইনটা কিন্তু এখন উনি, এটি শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মৌলিক গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হয়ে গেল। এরপরে যার উপরে তোমার বিখ্যাত সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত। দেখো তার কবরের গায়ে এই কথাগুলো লেখা আছে। এইখানে তিনি নিজেকে দত্ত কুলোদ্ভব কবি, দেখো মাইকেলকে কেন দত্ত কুলোদ্ভব, এই দত্ত কুলোদ্ভব কবি এই কথাটা তিনি নিজেকেই ব্যবহার করেছিলেন। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধি স্থলে জননীর কোলে শিশু লভ হয় যে মতি বিরাম, মহির পদে মহা নিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরের সাগর দ্বারে কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। তার মায়ের নাম জাহ্নবী দেবী আর পিতার নাম হলো রাজনারায়ণ দত্ত। দত্ত কুলোদ্ভব কবি। তাহলে দেখো ওনার সম্পর্কে কি প্রশ্ন হতে পারে। আচ্ছা একটা প্রশ্ন করি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য গ্রন্থর যদি নাম বলা হয় বা তার অসমাপ্ত গ্রন্থ কোনটি, সেই আনসারটা কি করতে পারবে? বলে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য গ্রন্থ, গদ্য রচনা বা অসমাপ্ত গ্রন্থ কোনটি? কেউ পারবে কিনা? এনিবডি? পড়ার চাপে তোমরা সব ভুলে গেছো, কেউ পারবে বলতে চাচ্ছে? আচ্ছা শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিখ্যাত গদ্য গ্রন্থ রয়েছে যেটি তিনি সমাপ্ত করতে পারেননি। এটা হলো হোমারের ইলিয়াড অবলম্বনে হেক্টর বধ। হেক্টর বধ গ্রন্থটি তিনি অসমাপ্ত রেখে মারা যান। এখন বিদ্যাসাগরের উপর কি কি প্রশ্ন হতে হবে দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন মাইকেল মধুসূদন দত্তকে কেন আধুনিক বাংলা কাব্যের জনক বলা হয়? তাহলে বাংলা কাব্যের জনককে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যে বা কবিতায় মাইকেল মধুসূদন দত্তের অবদান উল্লেখ করুন। সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্তের সনেট, মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশ পদী কবিতায় তার সনেট রয়েছে 102টি সনেট রয়েছে। কত বলতো? 102টি সনেট রয়েছে। সনেট সম্পর্কে লিখুন। তারপরে মেঘনাদ বধ কাব্যের পরিচয় দিন, এটা হতে পারে। আবার আলাদা সম্ভব কাব্য সম্পর্কে আলোচনা আসতে পারে, বীরঙ্গনা হতে পারে, বৈজঙ্গনা কাব্য থেকে আলাদা আসতে পারে, তার নাটক সম্পর্কে আলাদা আলাদা আসতে পারে, বা তার নাটক সম্পর্কে লিখুন। যে কোনো জায়গা থেকে, মাইকেলের উপরে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তবে আমরা যে শীট দিয়েছি এই শীটের বাইরে কিছু করতে হবে না, কথা দিলাম। ওকে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত গেল। আধুনিক যুগে খুব বেশি লেখক কবি নেই। এরপরে দেখো আর কি আছে। এরপরে হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক সেম প্রশ্নই।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন সাহিত্য সম্রাট বলা হয়? আধুনিক বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান মূল্যায়ন করুন। এখানে বঙ্কিমচন্দ্র শব্দ আবার তার আলাদা আলাদা করে আসতে পারে। কৃষ্ণকান্তের উইল উপন্যাস সম্পর্কে লিখুন, কপাল কুণ্ডলা উপন্যাস সম্পর্কে লিখুন, অথবা দুর্গেশ নন্দিনী সম্পর্কে লিখুন। তাহলে তার উপন্যাস সম্পর্কে আলাদা আসতে পারে, একসঙ্গে তার উপন্যাস আসতে পারে, কেন বাংলা উপন্যাসের জনক বলা হয়। আরেকটা প্রশ্ন হর হামেশা হয়, সেটা হলো বঙ্কিমচন্দ্রের সকল উপন্যাসই রোম্যান্সমূলক, অথবা এই প্রশ্নটারই আরেকটা প্রশ্ন, এটারই একই সেম প্রশ্ন, উত্তর সেম প্রশ্ন, সেটা হলো তাকে কেন বাংলার স্কট বলা হয়? ওয়াল্টার স্কট তিনি রোমান্সধর্মী উপন্যাস লিখেছেন, তোমরা জানো। সেই রোমান্সধর্মী উপন্যাসে বঙ্কিম বাংলায় আমদানি করলেন প্রথম সার্থকভাবে, এই জন্য তাকে আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয়, বা বাংলার স্কট বলা হয়। বা তার উপন্যাস রোম্যান্স কপাল কুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্স। হ্যাঁ, এখানে প্রথম ভালো লাগা, নবকুমার যখন হাঁটছিল নদীর সমুদ্র পারে, প্রথম দেখা কপাল কুণ্ডলার সঙ্গে, এই যে পড়ন্ত বিকেল সূর্য লাল আভা ছড়িয়ে আছে মেয়েটার দিকে, তার দীঘল কেশরাশি হেলে দুলে পড়ছে, এই যে প্রথম দেখা লাগা। এবং ওই যে প্রথম উদ্ধৃতি, পথিক তুমি পথ হারাইয়াছ, এই সংলাপটা হলো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। ঠিক আছে, গেল এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার মীর মশাররফ হোসেন, এই বানানটা একটু ভুল হয়েছে, এটা হলো ও বুঝতে পারেনি, তোমাদেরকে আমি বলি কারণ কি, আমি কেন এটা বললাম, তুমি এটা দেখে লিখতে গিয়ে যদি আবার মশাররফ বানান ভুল লিখো তাহলে হবে না, মীর ময়কার হবে না, মশাররফ হোসেন। ঠিক আছে, আর এটার একটা উদ্দেশ্য হতে পারে যে তোমাকে ভুলটা দেখানোর জন্য, যেটা কারেকশন করে দেখানো হবে সুবিধার জন্য, যেটা ভুল। তাহলে দেখো মশাররফ সম্পর্কে কি কি আসে, এই যে ওনার গদ্য গ্রন্থ, ওনার নাটক এবং বিষাদ সিন্ধু, মূলত বিষাদ সিন্ধু আসে। এখানে প্রশ্নটা আসলে কি হবে, লিখবে শোনো, বিষাদ সিন্ধু গ্রন্থ সম্পর্কে লিখুন। কতটুকু লিখলে এনাফ, দেওয়ার চেষ্টা করো। উত্তরটা বলে দিচ্ছি, বিষাদ সিন্ধু সম্পর্কে লিখুন। উত্তরটা হলো কারবালার বিষাদময় ঘটনা অবলম্বনে মীর মশাররফ হোসেন রচিত সুবৃহৎ উপন্যাস হলো বিষাদ সিন্ধু। গ্রন্থটিতে 3টা খণ্ড, মহরম পর্ব, উদ্ধার পর্ব, ইয়াজিদ বধ পর্ব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের করুণ মৃত্যুর কাহিনী বর্ণিত রয়েছে গ্রন্থটিতে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ঠিক ওই প্রশ্নই, ওনাকে কি বলা হয়, বাংলা নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কেন বাংলা নারী জাগরণের অগ্রদূত বলা হয়, বা বাংলা, এইটুকু, এই প্রশ্নটাই বেশি আসে। তারপরে হলো যে বাংলা নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন করুন। এর বাইরে অন্যান্য মতিচুর সুলতানার স্বপ্ন বা পদ্মরাগ দিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু সেটা হয় না সাধারণত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কেন বাংলা নারী জাগরণের অগ্রদূত বলা হয়, বাংলা নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান মূল্যায়ন করুন, বা নারী জাগরণের ক্ষেত্রে তার অবদান মূল্যায়ন করুন। গুড, একই কথা। কায়কোবাদ সম্পর্কে যেটা আসে অশ্রুমালা অমিয় ধারা, এটা আলাদা করে ভাবে আসে না, ওনার মূলত যেটা দিয়ে হয় সেটা হলো মহাশ্মশান। কায়কোবাদ মুসলমানদের মধ্যে প্রথম মহাকবি, তো এই জন্য ওনাকে একটু গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। মহাশ্মশান কায়কোবাদ, তোমরা জানো পানিপথের 3য় যুদ্ধ অবলম্বনে তিনি এই মহাকাব্যটি রচনা করেন, এবং বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কিন্তু মহাশ্মশান। এখানে 3টি খণ্ডে মোট 60টি পর্ব রয়েছে, 3টা খণ্ডে 60টি পর্ব এই মহাশ্মশানে। মহাকবি কায়কোবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হবেই, হয় তার উপন্যাস সম্পর্কে হবে একসাথে, বা উপন্যাস আলাদা আলাদা, তার কাব্য সম্পর্কে হতে পারে, তার উপন্যাস সম্পর্কে, তার কাব্য সম্পর্কে, তার নাটক সম্পর্কে, তার গল্প সম্পর্কে, যে কোনো জায়গায় তার প্রবন্ধ সম্পর্কে রবীন্দ্রনাথের প্রশ্ন হবেই। ঠিক আছে, কোনো প্রশ্ন ভাইয়া প্লিজ, কোনো প্রশ্ন আছে কিনা? নিঃসন্দেহে। এরপরে কাজী নজরুল ইসলাম, আমরা যাচ্ছি। নজরুলের 2টা প্রশ্ন হয় নজরুলের উপরে কমন, একটা তার বিদ্রোহের স্বরূপ, একটা তার প্রেম, আর কিছু না। নজরুলের 2টা প্রশ্ন মনে রাখলে হবে, নজরুল কাব্যে বিদ্রোহের স্বরূপ আর নজরুল কাব্যে প্রেম। ছিল প্লিজ বলো। স্যার বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক, আমি জানি প্রশ্নটা করবা।
এই ক্ষেত্রে তোমাকে যেটা আনসার করতে হবে, দেখো বিষাদ সিন্ধু কেউ খুব বেশিরভাগ ক্ষেত্রে বইয়ে ইয়াজিদকে দিয়েছে, কেন দিয়েছে সেই কথার প্রশ্ন জবাব এখন আর তোমাদের না জানলেও চলবে। কিন্তু নায়ক, একজন নায়ক হবেন ধীর স্থির সৎ বংশজাত উচ্চ চরিত্রের, তার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু ইমাম হোসেনের মধ্যে বিরাজমান। সুতরাং ইয়াজিদ কি করে নায়ক হয় তুমি বলো? এখন বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যবহার করেছে, কেন করেছে বললাম না, ওইটা না জানলেও চলবে। তুমি একটু কৌশলে আনসারটা করো যে মীর মশাররফ হোসেন যখন বিষাদ সিন্ধু লিখেছেন তার সামনে না ছিল কোনো ইতিহাস, না ছিল কোনো ধর্মগ্রন্থ, তিনি মধ্যযুগের পুঁথি অবলম্বনে, ওই যে কবিওয়ালা ও শায়েরগঞ্জ যে পুঁথি রচনা করছেন সেই পুঁথি ছিল তার মূল ভরসা। এই কারণে বিষাদ সিন্ধু নিয়ে এত বিতর্ক। তবে মীর মশাররফ হোসেন এত আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এই কারণে বিষাদ সিন্ধু নায়ক নিয়ে প্রচুর রয়েছে। কারো কারো মতে বিষাদ সিন্ধু নায়ক ইমাম হোসেন, আবার কেউ কেউ ইয়াজিদকেও নায়ক হিসাবে মূল্যায়ন করে থাকেন। বাস এইটুকু যথেষ্ট। কারো কারো কেউ কেউ, তুমি এখানে কোনো কথাবার্তা বলার দরকার নেই। তবে স্যার আরেকটা কথা বলা হয় যে বিষাদ সিন্ধু ও উপন্যাসে নাকি ইয়াজিদকে মীর মশাররফ হোসেন উল্লেখ করেছেন যে নায়ক হিসাবে, এটা কি ঠিক স্যার? না, তিনি কোথাও নায়ক হিসেবে উল্লেখ করেন নাই। কোন কোন গবেষক লিখেছেন যে তিনি ইয়াজিদকে নায়ক হিসাবে স্বীকৃত করার চেষ্টা করেছেন, ওটা লিখেছেন নায়ককে স্বীকৃত করার, কিন্তু কোথায় তিনি নায়ককে, এখন উনি ওনার মতো করে লিখে গেছেন বিষাদ সিন্ধু, কারণ পুরো অঘটন গুলো ঘটাইছে তো ইমাম হোসেন, ওই ইয়াজিদ, বুঝছো? কিন্তু ইমাম হোসেন কি করলেন, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়ে দিলেন। তো অন্যত্র কিভাবে ইয়াজিদ নায়ক হয় তুমি বলো? চলচ্চিত্রে কি দর্শক নায়ক হয়, না যারা আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন তারা নায়ক হন? এই কাজগুলো করছে কিছু বাম আছে না বাংলাদেশে, ওই বামগুলো এইগুলো খালি ফাজলামিগুলো করছে আর কি। তবে স্যার এখানে একটা যুক্তি দেওয়া হয় যে কুবের নাকি তার শালীর সাথে করে, তার চরিত্র খারাপ ছিল তবু নায়ক হয়, এবং এরকম চরিত্র আরো কিছু কিছু দেখানো হয় উপন্যাসে, দিয়ে বলা হয় যে তাদেরও তো চরিত্র খারাপ, তার জন্য এজিদ হতে পারবে এখানে, এরকম একটা আরে বলা হয়। খুবই ওরা তো বামরা, তো যেটা বলছিলাম বামরা তো ওই যে সেক্সকে তারা তো অবৈধ মনে করে না, বুঝতে পারছো? কিন্তু ইয়াজিদ কি করেছেন তুমি দেখো, রাষ্ট্র দখল করতে গিয়ে কিভাবে ইমাম হোসেনকে নির্মম ভাবে মেরে ফেলেছেন, তিনি কি করে নায়ক হয় তুমি বলো? আর ইমাম হোসেনকে কিভাবে দেখানো হয়েছে ন্যায় সত্যবাদী আদর্শ চরিত্রের অধিকারী ইমাম হোসেনের। তুমি দেখো নায়কের মৃত্যু তোমাকে কাঁদাবে, নায়কের হাহাকার তোমাকে করবে, কিন্তু তুমি দেখো এখানে করুণ ট্র্যাজেডির কাজ। তুমি মেঘনাদ বধ কাব্যের নায়ককে দেখো, তুমি মেঘনাদ বধ কাব্যের নায়ক হলো রাবণ, তার হাহাকার, তার কষ্ট, তার দুর্দশা। ঠিক এখানে তুমি দেখো ইমাম হোসেন কে, তুমি দেখো তাকে হারাতে হয়েছে, তার জীবন দিতে হয়েছে, তারই কষ্ট, তারই ট্র্যাজেডি। সুতরাং নবাব সিরাজউদ্দৌলার নাটকের নায়ককে, মীর জাফর না রবার্ট ক্লাইভ না সিরাজউদ্দৌলা, তুমি বলো তুমি? নিশ্চয়ই নবাব সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা মারা গেলেন, তার কষ্টটা আমাদের, নায়কের মৃত্যু আমাদেরকে কাঁদায়, নায়কের জয় আমাদেরকে হাসায়। কিন্তু কি হয়েছে তুমি বলো? এগুলো কারা কারা কি করে না করে, বুঝছেন? এগুলো বললে পরে দেখবা বাংলা সাহিত্যে ওই তোলপাড় সৃষ্টি হয়ে যাবে বিষাদ সিন্ধুর নায়ক। স্কিপ করো স্যার। ওকে, স্যার ওই শেষের কবিতা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা শেষের কবিতা সম্পর্কে কি জানতে হচ্ছে বলো? স্যার ওখানে আসলে দর্শনটা কি মেসেজটা উনি বোঝাতে চাচ্ছেন এটা বুঝতে পারি না। এখানে তেমন কোন, রবীন্দ্রনাথ পদ্যে যতটা দক্ষ ছিলেন গদ্যে ততটা দক্ষ না, নজরুলের ক্ষেত্রে তাই প্রযোজ্য, কিন্তু কথা তুমি লিখতে যেও না। এখানে রবীন্দ্রনাথ তার অবর্তমানে কি হবে আসলে ওইটা বোঝানোর জন্যই মূলত ধরেছিলেন কলমটা, যে তার অবর্তমানে, রবীন্দ্রনাথের অবর্তমানে তাকে নিয়ে মানুষ কি ভাববে, কি করবে, কি চিন্তা চেতনা, ওইটা লিখতে গিয়ে তিনি মূলত শেষের কবিতাটা লিখেছিলেন আর কি, এই আর কিছুই না। ওকে, কিন্তু সেখানে প্রেম এসেছে, রবীন্দ্রনাথের সব জায়গায় সব উপন্যাসে রোম্যান্স রয়েছে, প্রেম রয়েছে। রবীন্দ্র লেখক কবিদের পা থেকে মাথা পর্যন্ত প্রেমে ভরা। বুঝছো? নজরুল কাব্যে 3 নারী, এটা নিয়ে পরে অন্য একদিন আমাদের পেজে আলোচনা করব। রবীন্দ্রনাথের বিষয় নিয়ে পরে এই প্রেম নিয়ে আলোচনা হবে, এখন এগুলো দরকার নেই। কিন্তু পূরবী সম্পর্কে আসলে আবার প্রেম লিখতে হবে, ভিক্টোরিয়া কাম্পো পূরবী। ওকে, চলে গেলাম কিন্তু নজরুলের বাইরে। নজরুল থেকে 2টা, কিন্তু কি কি? একটা বলেছি বিদ্রোহের স্বরূপ, বিদ্রোহের স্বরূপ বলে অগ্নিবীণা কাব্য আসবে, আর প্রেমের স্বরূপ বলে চক্রবাক আসবে। ফজিলাতুন নেসাকে নিবেদন করে যে কবিতাগুলো লিখেছে দীনবন্ধু মিত্র তার নাটক প্রহসন দীনবন্ধু মিত্রের নীল দর্পণকে কেন বাংলাদেশের নাটক বলা হয়? আবারও বলি, দীনবন্ধু মিত্র সম্পর্কে যদি আসে তাহলে দীনবন্ধু মিত্রের নাটক বা প্রহসন আর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটককে কেন বাংলাদেশের নাটক বলা হয়?
আরেকটা প্রশ্ন এই নীল দর্পণ নিয়ে, তাহলে ঘুরে ঘুরে নীল দর্পণ। নীল দর্পণ নাটকের সাহিত্যিক মূল্যের থেকে সামাজিক মূল্য বেশি। নীল দর্পণ নাটকের সাহিত্যিক মূল্যের থেকে সামাজিক মূল্য বেশি। নীল দর্পণ নাটক কেন বাংলাদেশের নাটক বলা হয়? দুইটা বিষয়। বা কেন বাংলাদেশের নাটক বলা হয় জানো? এই নাটক যখন তিনি লিখছিলেন তিনি বাংলাদেশের কুষ্টিয়া সীমান্তে অবস্থান করছিলেন। এই নায়কের প্রধান চরিত্র গোলক বসু বাংলাদেশে একটি সম্ভ্রান্ত কৃষক ফ্যামিলি। এই নায়ক প্রথম প্রকাশিত হয়েছিল আজিমপুরের বাংলা প্রেস থেকে। এই নাটক মঞ্চস্থ হয়েছিল বাংলাদেশে প্রথম, এই জন্য এটাকে বাংলাদেশের নাটক। আর সাহিত্যিক মূল্যের থেকে সামাজিক মূল্য বেশি কেন দেখো তো? এই নীল দর্পণ নাটক তুমি জানো সাহিত্যিক মূল্য হিসেবে কত সার্থক সেটা নিয়ে বলা যায় না, তবে এই নাটক সমাজে ব্যাপক একটা পরিবর্তন এসেছিলেন। এই নাটক প্রথম ইংরেজিতে মাইকেল অনুবাদ করেছিলেন এ নেটিভ ছদ্মনামে। এই নাটকের ইংরেজি কপি ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত চলে গিয়েছিলেন এবং সেটা নিয়ে অনেক হয়েছে ভাবে লেখা দরকার নেই। ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত নাটকের কপি নিয়ে কথা হয় এবং নীল চাষীদের উপরে নীল করা কতটা অত্যাচার করেছেন তার এক নিখুঁত মঞ্চায়ন ছিল এই নাটকটি। এবং এ কারণে আইন করে ব্রিটিশ পার্লামেন্টে আইন করে এই চিরতরে নীল চাষ বন্ধ করে দেওয়া হয়। এটা এগুলো লেখা আছে, বাট আমি এখন বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, এই জন্য আমি তোমাকে বললাম। জসিমউদ্দিন সম্পর্কে যেটা আছে, জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়? এটা তার নকশিকাঁথার মাঠ, তার সজনবাদিয়ার ঘাট বা তার নাটক। জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়? আবার এই কথাটা ঘুরিয়ে ফিরে অন্যভাবে আসছে, তোমরা দেখেছো বিগত বছরে জসিমউদ্দিনের কবিতায় কেবলই গ্রাম। আর একটা প্রশ্ন এটারই, বিষয় পল্লী হলেও তিনি প্রকরণে আধুনিক। এক নাম্বার হলো কি জসিমউদ্দিন কেন পল্লী কবি বলা হয়? দুই নাম্বার হলো একই কথার উত্তর কিন্তু একই, তিনটা প্রশ্ন। বিষয়ে পল্লী হলে তিনি প্রকরণে আধুনিক। আর একটা হলো বললো কি বলো তারটা কি বলেছি? জসিমউদ্দিনের কবিতায় কেবলই গ্রাম পুরোক্রমে কথাটি মূল্যায়ন করুন, একই। আর এর বাইরে তার নকশিকাঁথার মাঠ বা সজনবাদির ঘাট থেকে আলাদা করে হতে পারে। তার নকশিকাঁথার মাঠ সম্পর্কে লিখুন। সাজু রূপায় সেই কাহিনীটা সংক্ষেপে লিখলে হবে 3 থেকে 5 লাইন, 6 লাইন, হাফ প্যারা আর কি, হাফ পৃষ্ঠা এক প্যারার মধ্যে। আর হলো সজনবাদির ঘাট সম্পর্কে আলাদা করে আসতে পারে, এর বাইরেও আসতে পারে তার নাটকগুলো সম্পর্কে। তোমরা জানো তার মধুমালা এবং বেদের মেয়ে দুটি বিখ্যাত গীতি নাটক গান নির্ভর নাটক, এবং দুটি দিয়ে পরবর্তীতে পল্লী চলচ্চিত্র। কবি বলে প্রকরণে আধুনিক, এটার আনসারটা স্যার একটু বলবেন? অবশ্যই, কেন নয়, কি বলো তুমি? আচ্ছা দেখো, পল্লী বলতে যেটা বোঝায়, অর্থাৎ তিনি জসিমউদ্দিন ছিলেন পল্লী। প্রথমে ওই লাইনটা লেখো যে পল্লী বলতেই বোঝায়, পল্লী সাহিত্য বলতেই যেখানে একজন অশিক্ষিত লেখক বা কবি বা গায়ক যেটা লিখেন এবং সেখানে অশ্লীলতা দোষে দুষ্ট থাকে, গ্রাম্য দোষে দুষ্ট থাকে। কিন্তু জসিমউদ্দিন তিনি ছিলেন শিক্ষিত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। এ কারণে তিনি সারা জীবন লিখেছেন, পল্লীকে নিয়েও লিখলো। পল্লীর সেই গ্রাম্যতা দোষে তার সাহিত্য দুষ্ট নয়, কিন্তু বিষয়ে পল্লী হলো তিনি প্রকরণে আধুনিক। তার স্টাইলটা ছিল আধুনিক, বর্তমান শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক স্টাইলে লিখেছেন, কিন্তু বিষয়গুলো নিয়েছেন তিনি পল্লী থেকে। পল্লীর পথ ঘাট, মাঠ, প্রান্তর, ক্ষেত, খামার, এমনকি চরিত্রগুলো পর্যন্ত পল্লী। আসমানি, সজনবাদিয়ার সেই বাদিয়া সজন, তারপরে কে এসেছে বলতো? তার নিজের দাদি, এইখানে তার দাদির কবর। এই দাদি আর কেউ না, জসিমউদ্দিন, তোমরা জানো। এবং তার অন্তিম ইচ্ছা অনুযায়ী দাদির কবরের পাশে তাকে মাটি দেওয়া হয়েছে। কবি ফরুক আহমেদ, একটা কথা বলি, ফরুক আহমেদের উপরে আসবে না, এই সরকারের সময় ফরুক আহমেদের উপরে আসবে না। তবে একটা প্রশ্ন হতে পারে যে ফরুক আহমেদকে কেন ইসলামী রেনেসার কবি বলা হয়? রেনেসার শব্দ অর্থ পুনর্জাগরণ। তিনি চেয়েছিলেন সেই বারবার ইসলামের স্বর্ণযুগে ফিরে যেতে। কোথায় সাত সাগরের মাঝি, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, এদেরকে বারবার খুঁজে পেতে চেয়েছেন তিনি। এটা রূপক কাব্য বলা হয়। তারপরে সিরাজম মুনিরা, সেখানে তুমি মহৎ ব্যক্তির চরিত্র চিত্রণ করেছেন। তারপরে তোমার নৌফেল হাতেম, এখানে তিনি একজন হাতেমকে, দাতা হাতেমকে খুব চমৎকার করে চিত্রিত করেছেন তার কাব্য নাটকে। তাকে ইসলামের রেনেসার কবি বলা হয়। ওকে, এবার আমরা ক্লোজ করে ফেলবো। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তার উপলক্ষে আমরা কথা বলবো, না হলে আজকে রাতে তোমাদের বেশি সময় নিব না আমরা, কারণ হলো অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। স্যার এই পার্টে যখন উত্তর করবো, এই সাহিত্যের পার্টটা, তখন স্যার ওই যে কবির সম্পর্কে কোনো কিছু লিখতেছি, ওই ব্র্যাকেটে কি জন্ম মৃত্যু সাল লিখবো বইতে যেমন লেখা থাকে? আচ্ছা গুড, খুব ভালো প্রশ্ন করেছো। যদি জন্ম মৃত্যু তারিখটা একুরেট জানো তুমি তাহলে লিখবা, না লিখবা না। যদি ধরো তুমি লিখতেছো বঙ্কিম, শুধু
সাল লিখি যদি, তারিখটা না লিখি? তারিখ তো লিখবাই না। যদি সালটা তুমি জানা থাকে তাহলে লিখবা। তুমি লিখতেছো দুর্গেশ নন্দিনী বা কৃষ্ণকান্তের উইল সম্পর্কে আসছে, তাহলে তুমি লিখতেছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি জানা থাকলে লিখবো ব্র্যাকেটে, না জানা থাকলে লেখার কোনো দরকার নেই। আবার তুমি লিখছো বঙ্কিম চট্টোপাধ্যায় রচিত ওই যে কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল। আচ্ছা লিখলা। এখন তুমি যদি তারিখটা জানো 1878, এটা তুমি লিখে দিলা। বাট যদি জানো না জানো তাহলে এই ঘর করার দরকার নেই, লেখার দরকার নেই। না জানলে নিশ্চিত না হয় লেখার কোনো দরকার নেই। আর লিখতে পারলে ভালো নাম্বার উঠবে। পরীক্ষক তোমার সময় ভালো ধারণা করবে। সাহিত্য পাঠ স্যার, বলো ভাইয়া। স্যার ওই সাহিত্য পাঠে ওই প্রশ্নগুলা যে 10টা প্রশ্ন থাকে এগুলার উপস্থাপনা মানে কিভাবে দিলে আর কি ভালো হয়, আর ওই টাইম মেনটেনটা কিভাবে করবো আর কি? টাইম সময়ের উপর নির্ভর করবে। তুমি পাচ্ছ কত সময় মনে আছে তোমার? প্রতিটা তোমার পাচ্ছ 100 নাম্বারের জন্য 120 মিনিট। তাহলে প্রতি নাম্বারের জন্য পাচ্ছ কত তুমি বলো তো? 1.20 মিনিট। তাহলে প্রতিটা প্রশ্নের মান হলো 3, তাহলে তুমি কত পাচ্ছ? 4 মিনিট করে সময় পাচ্ছ। 4 মিনিট। জি স্যার। ওকে, তো সঙ্গে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক ওইরকম হবে। এবার হলো লেখার বিষয়বস্তু আসো। ধরো উপস্থাপনাটা কি করবা তুমি? ওই যে জসীমউদ্দিন আসলো পল্লী, তাহলে তুমি শুরুতে লিখবে পল্লী কবি জসীমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ, তার একটি বিখ্যাত কাব্য। এই কাব্যে তিনি ঠিক এরকম করে শুরুটা হলো। প্রাচীন মধ্যযুগের ধরতে গিয়ে আমি তোমাকে উপস্থাপনাটা একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। প্রাচীন মধ্যযুগে কি কি আসছে দেখো। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কয়টা চাপটা পড়েছো তুমি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক পুনঃপাখ্যান, তারপর আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, লোকসাহিত্য, কবিওয়ালা ও শায়ের। ঠিক আছে, তাহলে এখান থেকে আসলো চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত লিখুন। শুরুতেই সেটা একটু বলেছিলাম, ওইটার দরকার নাই। ধরো চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন। উত্তরটা দেখো একবারে কিন্তু সব। আবিষ্কারকেই, একটা উত্তর কিন্তু আমি পুরো বলে দিচ্ছি, কিন্তু আবিষ্কারকেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন। এ কারণে বাংলার কাছাকাছি ভাষাগুলো যেমন মৈথিলি, উড়িয়া, অসমীয় প্রভৃতি ভাষাগোষ্ঠীর জনগণ চর্যাপদকে তাদের নিজ ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করে এসেছিল। এই অবস্থায় সর্বপ্রথম এগিয়ে আসলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1926 সালে তিনি তার ওডিবিয়ার গ্রন্থে চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিক বিশ্লেষণ করে দেখালেন যে এটি বাংলা ভাষারই আদি নিদর্শন। মূলত এটি বাংলা ভাষা প্রাথমিক যুগে রচিত হয়েছিল বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। হয়ে গেল, এই হলো তোমার ভাষা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার বৃত্তান্ত লিখুন। দেখো কতটুকু লিখতে হচ্ছে, টু দা পয়েন্ট। 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ সংবাদ পান যে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক গৃহস্থের কাছে হাতে লেখা কিছু প্রাচীন পুঁথি রয়েছে। তিনি সে বছরই সেখানে যান এবং গোয়ালঘরের চালার নিচতে অযত্নে রক্ষিত অবস্থায় গ্রন্থখানি আবিষ্কার করেন। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই গ্রন্থটি প্রকাশ করেন। ঠিক আছে, তাহলে কতটুকু সাইজ, কতটুকু স্টাইল কি হবে, সাইজ কতটুকু হবে, কতটুকু লিখতে হবে আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি। আর আমাদের তো উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ইতিহাস, আবিষ্কারের ইতিহাস, এই নামে কি শিরোনামটা দেব প্রথমে, তারপরে এই অংশটা লিখবো? আচ্ছা, ওটা লেখার কোনো দরকার নেই, ওটা তোমার আসছে আবিষ্কার বৃত্তান্ত লিখুন, ওই কথাটা লেখারই দরকার নেই, তুমি তোমার প্যারার মতো লিখে গেলেই হবে। ওটা কখন হয় জানো আপু? একাধিক প্যারা হলে, এই আবিষ্কার বৃত্তান্ত, এই নামকরণ, এই ভাষা, ওইরকম সময় হয়। বাট তোমার তো আসছেই শুধু আবিষ্কার বৃত্তান্ত লিখো, বুঝতে পারছো? তাহলে তুমি ওটা লিখে ওখানে স্যার এরকম কি লেখা যেতে পারে যে আবিষ্কারের নিচে আবিষ্কার বৃত্তান্ত লেখা হলো বা বর্ণনা করা হলো? এটা কিছু বলার দরকার নেই, এটা বলারই দরকার নেই, এটা একদম তুমি তোমার মতো করে লিখে যাওয়া, বলা হলো, লেখা হলো, দেওয়া হলো, এরকম আর কিছুই বলার দরকার নেই। এটা আসবে কি হবে জানো? যদি আসে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছোট গল্পের নাম লিখুন, তখন তুমি লিখতে পারো নিম্নে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছোট গল্পের নাম নেওয়া হলো এক। তখন আবার ইয়ে লিখো না, যেটা পারো ফটিক, ছুটি, হৈমন্তী, তারপরে হলো কাবুলিওয়ালা, এরকম না লিখে একটু বিখ্যাত গল্প, নিম্নে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছোট গল্পের নাম দেওয়া হলো, বাস
এরপরে ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, মেঘরৌদ্র, দিদি, শাস্তি, অপদ, পয়লা নাম্বার। আমি বেশি বলে ফেলছি, এত বেশি লিখবে না, উত্তর টু দা পয়েন্টে পাঁচটায় ওই ক্ষেত্রে লিখো। বাট নিম্নে আবিষ্কার বিন্দু দেওয়া হলো, নিম্নে আবিষ্কার বিন্দু লেখা হলো, এরকম কিছু লেখার দরকার নেই ভাইয়া, একটা প্যারার মধ্যে আনসার করলে হবে। ক্লিয়ার ভাইয়া? স্যার কোনো প্রশ্নে যদি কোটেশন দেই, ওই কোটেশনটাকে মানে আবার ওই বর্ণনার সঙ্গে রিলেট করব কিভাবে, মানে একটু যদি স্যার বলতেন। আচ্ছা শোনো, সেটা হলো, দেখো তুমি তো লিখেই যাচ্ছ, তুমি লিখেই যাচ্ছ না বলো, তুমি তো তোমার মতো, এই আর আমার জায়গা ধর উত্তরে যাচ্ছ। চর্যাপদের ভাষা সম্পর্কে আসলো, চর্যাপদের পদকর্তা সম্পর্কে আসলো। চর্যাপদের ভাষাটা একটু শান্ত আলোয়াধারী, যেমন এই কথাটা লেখার পরে নিম্নে উদ্ধৃতি দেওয়া হলো, বুঝছো? এটা কিছুই না, এটা ধরো বাদ, এই অংশটা। ঠিক আছে, তুমি দেখো তাহলে, এই যে নিম্নে এই 1 2 এই যে আড়াই লাইনের পরে তোমার কোটেশন দেয়া আসলো। এইবারে তুমি সুন্দর করে কোটেশনটা দিলা। কাতরু বড় পাঞ্চ বিডাল চঞ্চল চিয়ে ওইঠায় কালো, এক দাঁড়ি আর দুই দাঁড়ি দিলা। এখন কোটেশন যেহেতু করতে হবে দিয়ে দিলা। এরপরে আবার তুমি এখান থেকে এই যে প্যারা, এই যে শুরু করলা, এই হলো যা মূলত 1000 বছর আগের বাংলা ভাষায়, এই যে তোমার ক্লিয়ার বুঝাইতে পারছি আপু? হ্যাঁ বলো। অর্থাৎ ওটা আলাদা। এখন এটাকে কেউ ব্লু ব্ল্যাক কালি করে, কেউ আন্ডারলাইন করে, তবে আন্ডারলাইন করতে যাবে না। আন্ডারলাইন করলে হবে কি, তুমি কোনো ভুল করলা, পরীক্ষাকে আন্ডারলাইন করতে গিয়ে দেখে তুমি আগে আন্ডারলাইন করে রাখছো, তাহলে ঝামেলা পড়ে গেল। সুতরাং আন্ডারলাইন করার দরকার নেই, তুমি এটাকে ব্লু ব্ল্যাক করতে পারো। তুমি একটু আলাদা করে, এই দেখো আমার লেখাই কিন্তু বুঝে আসছে যে এটা একটা আলাদা প্যারা বা আলাদা কোটেশন, সুতরাং ওটাকে একটু আলাদা করে দেখাই দিও যেটা তুমি পড়তে যাচ্ছ। ওকে স্যার আরেকটা কোশ্চেন আছে। বলো প্লিজ। কোশ্চেনের গ্রন্থ সমালোচনায় ভিতরে তো মানে গ্রন্থ সম্পর্কেও লিখতে হয়। এখন স্যার আমি মানে কোন কোন গ্রন্থ বা কোন বিষয় একটু, স্যার এখন তো অত সময় নেই, আগে পড়া হয়নি, তো কিছু গ্রন্থ সম্পর্কে আমার কি জেনে রাখা দরকার না যে ওইটার বিষয়বস্তুটা কি, তো কোনগুলা সম্পর্কে স্যার জানতে পারি বা জানা এখন উচিত এই মুহূর্তে? আচ্ছা, প্রথমে তো সবার আগে 1 নম্বরে বলছিলাম ওই গ্রন্থ রাইটার এবং গ্রন্থ সম্পর্কে হাইলাইটস, দ্বিতীয় হলো গ্রন্থের বিষয়বস্তু, 3 নম্বর হলো ভাষাগত দক্ষতা, চরিত্র চিত্রণ, ওই গ্রন্থ সম্পর্কে বিখ্যাত কোনো লেখক বা কবির উদ্ধৃতি, একটি চমৎকার সমাপ্তি। চমৎকার সমাপ্তির আগে যদি গ্রন্থ সম্পর্কে কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে লিখবা, এবং কোন কোন গ্রন্থ সেটা কিন্তু আমি শুরুতেই লিখে দিয়েছিলাম। কি কি? 1 নম্বরের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিখ্যাত গ্রন্থ পড়ে নিবা, ভাষা আন্দোলন ভিত্তিক, আমাদের ইতিহাস ঐতিহ্য ভিত্তিক, এটা বলি নেই, এটা একটু এখন অ্যাড করলাম, বঙ্গবন্ধুর লেখা, বঙ্গবন্ধুর উপর লেখা, এবং এসএসসি ও এইচএসসির যে উপন্যাস এবং নাটক আছে সেটা, আর কিছু লাগবে না। এর বাইরে বাংলা সাহিত্যের কিছু ক্লাসিক্যাল বই থাকে, বুঝছো? ধরো ওই যে পদ্মা নদীর মাঝি, তারপরে এটা হলো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস, বিষাদ সিন্ধু সর্বাধিক পঠিত উপন্যাস, দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক, কপাল কুণ্ডলা প্রথম সার্থক রোমান্স, শেষের কবিতা, শেষ লেখা, এগুলো এরকম একটা বই। বাট আমি যেটা শুরুতেই বলেছিলাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক, ইতিহাস ঐতিহ্য ভিত্তিক, এবং বঙ্গবন্ধু লেখা, বঙ্গবন্ধুর উপরে লেখা 9, 10, 11, 12, এইটা আপাতত মনে রাখো। ওকে, আশা করি বাইরে লাগবে না। তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে, বুঝছো, কারণ অনেক সময় হয়ে গেল, তো সেই 7:30 শুরু করছি, 7:30 8:30 বেজে যাচ্ছে, এতক্ষণ 2 ঘন্টা অনগ্রে ধৈর্য থাকে না। কিন্তু যদি প্রশ্ন না থাকে তাহলে বিদায় নেওয়ার, প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করো দ্রুত। আর যদি কোনোভাবে কমন না, আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা আছে, কমন পড়লেও তোমার লিখতে হবে, কমন না পড়লেও লিখতে হবে। আর যদি লিখতে না পারো তাহলে নাম্বারটা তুমি পাবে না। এখন কি করো তুমি বলো? কমন পড়লেও লিখতে হবে, কমন না পড়লে লিখতে হবে, কারণ খাতা সাদা রাখলে কোনো নাম্বার পাবে না, লিখলে কিছু না কিছু নাম্বার পাবো, যদি কাছাকাছিও যায়। পরীক্ষার চেষ্টা করবে যে শেষ মুহূর্তে হারে এই ছেলেটা 48 পেয়েছে আর 2 নাম্বার দিতে হবে, তুমি কিছুই লেখো নাই, তখন আর নাম্বার দেওয়ার জায়গা থাকে না। অন্তত কিছু লিখে এসো, কমন না পড়লে অন্তত চেষ্টা করো, আর না পারলে তো নাই, সেক্ষেত্রে তুমি তো যে লিখছে সে এগিয়ে গেল, তুমি পিছনে পড়ে গেলে। বুঝতে পারলে ভাইয়া? অংশ থেকে স্যার ওই যে শব্দ গঠন, বানান রীতি, স্যার ওইখান থেকে কি কিছু না স্যার, যেমন একটু আগে আমি শিখেছি স্যার, ওইখান থেকে এক্সেপশন কিছু প্রশ্ন থাকলে স্যার একটু বললে ভালো আছে। আচ্ছা, শব্দ গঠন দেখো, আগে খাতা কলম থাকলে লিখে নাও, বাংলা শব্দ গঠনের উপায়গুলো লিখুন। বাংলা শব্দ গঠনের
উপায়গুলো লিখুন। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লিখুন। বাংলা শব্দ গঠনের সমাসের প্রয়োজনীয়তা লিখুন। কি কি বলছি বলতো? 1 নম্বর হলো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লিখুন, বাংলা শব্দ গঠনের উপায়গুলো লিখুন, আর হলো বাংলা শব্দ গঠনের সন্ধির সমাসের প্রয়োজনীয়তা। 3টা বলেছি আলাদা। এর বাইরে পদটা থেকে আসতে পারে আমি জানি না, কারণ এটা হঠাৎ করে অব্যয় পদ এসেছিল। আর 3 নম্বরে এটা হয়ে গেল। 4 নম্বরে যেটা হলো যে কোনো জায়গা থেকে শব্দ আসে, এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে, কোনটি এখানে নিশ্চিত করে বলার উপরে হাজার হাজার শব্দ আছে, বাংলায় 100 লক্ষ শব্দ, কোনটা বলতে গিয়ে আমি কোনটা বলবো বলো? এই শব্দটি নিচের কোন শব্দটি কি উপায়, তাহলে যেটা সন্ধি যদি পড়া থাকে তাহলে তোমার তো এগুলো আগেই পড়া, কোনটা সন্ধি যোগে আগে বিশ্লেষণ করে ওটা লিখবা, কোনটা সমাস যোগে বিশ্লেষণ করে লিখবা, কোনটা প্রত্যয় যোগে এটা বিশ্লেষণ করে লিখবা, 6টা শব্দ আসবে। আর এর বাইরে উৎস আসতে পারে, কোনটি কি উপায়ে উৎস, কোনটি সংস্কৃত, তৎসম, অর্ধন, তদ্ভব, দেশি বিদেশি। আর একটা প্রশ্ন হতে পারে এর বাইরেও, সেটা হলো কোনটা যৌগিক, রূঢ় যোগরূঢ় শব্দ। বাট এক্ষেত্রে আমরা ক্লাস করিয়েছি তোমাদেরকে দীর্ঘ সময়, আমরা শীট দিয়েছি পড়ার জন্য, এখন বাকিটা তোমার হাতে মারণাস্ত্র। ভাইয়া তুমি কি একটা প্রশ্ন করতেছিলাম, একটু প্লিজ বলো। স্যার কিছুদিন আগে তো একজন সাহিত্যিক মারা গেল, কি জানি নাম, কি যেন নাম, হাসান আজিজুল হক সম্ভবত। ওনার সম্পর্কে কি কিছু দেখে যাবো স্যার? ওনার সম্পর্কে আসলে যদি আগে প্রশ্ন করা থাকে তাহলে উনি মরে গেছে, আর এখন প্রশ্ন হবে? প্রশ্ন তো আরো 4 মাস আগে করা হয়ে গেছে। তুমি নিশ্চিত মনে করছো যে এখনই প্রশ্ন করছো? অনেকে বুঝে না, সোফিয়া পড়িয়া উল্টাই ফেলাইছে। বলছি সোফিয়ার উপর একটা প্রশ্ন হবে না, যে সাম্প্রতিক যারা কারেন্ট অ্যাফেয়ার্স করে, কি কত বড় আহম্মক জানো তুমি? জানো ঘন্টার পর ঘন্টা নষ্ট করে কারেন্ট অ্যাফেয়ার্স করে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স উপরে কখনো প্রশ্ন হয় না, বেশি বোঝে না, ওরা বোঝে না। ক্লাসিক্যাল তোমার হাসান যদি এমনি আসতে পারে, তার গল্প বা উপন্যাস এটা আগে থেকে প্রশ্ন করা থাকে, কিন্তু উনি এই মুহূর্তে মারা গেছেন বলে এখনই যেন প্রশ্ন আসে, এটা কোনো বলতে নেই। ওনার গল্পগুলো আসতে পারে, ওনার উপন্যাস সম্পর্কে আসতে পারে আলাদা করে, বাট উনি মারা গেছে বলে যে প্রশ্ন হবে না সেটা না কিন্তু। ওকে ভাইয়া। স্যার এমন যদি হয় যে রচনা ইনফরমেটিভ রচনা যেটা, সেটা কমন পড়েনি, তো সেক্ষেত্রে কি স্যার আমি ইনফরমেটিভ ওইটা অ্যাভয়েড করে মানে সাধারণ যেটা লিখতে পারি, হ্যাঁ ওইটাই লিখবা, প্রেম বা এই রাইট টাইপের, ওইটা রাইট, লিখবো? ওইটাই লিখবা। হ্যাঁ সাদা খাতা যেন সাদা না থাকে, যে তুমি ইনভার্সিটি পারো না, এখন তুমি লিখতে গিয়ে হাত টাটছো, হাতুড়ে ডাক্তার, হ্যাঁ ওটা কেন বলা হয় জানো? রোগ হাতটাতে গিয়ে মানে যিনি রোগ নির্ণয় করতে গিয়ে হাঁটতে পারে, তো ওইরকম না করে তাহলে তোমার যেটা ভালো পড়া আছে, ধরো নাম্বার একটু কম আসবে কিন্তু তাও তো তুমি পাবে, বুঝছো? ওইটাই তাহলে তুমি টাচ করো, ওই ক্ষেত্রে তোমার তাৎক্ষণিকভাবে তোমার বুদ্ধি মেধা। আর একটা কথা বলি, মাথা খুব ঠান্ডা, কুল ঠান্ডা মাথায় বের হবা, সবকিছু কাগজপত্র যেন সাথে থাকে। পরীক্ষার হলে গিয়ে যদি দেখো এনভায়রনমেন্ট তোমার অনুকূলে না, রেগে যাবে না, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, অস্থির মানে মেজাজটা খুব বিরক্তি ভাব, এটা কোনোভাবেই দেখাবে না, রিল্যাক্স। লাইফ একটাই, এটা সুস্থ থাকা, ভালো থাকা দরকার, ঠিক আছে? ওকে, তাহলে সবার জন্য অনেক অনেক দোয়া। স্যার স্যার বলো। স্যার অফিসের লোকদের বলবেন স্যার এই ক্লাসটা অবশ্যই অবশ্যই যেন, ওই যে আমাদের যে লাইভ ক্লাসের এইটা দেয়া আছে ওখানে দেয় স্যার আপনার এই ক্লাসটা। ওকে, অবশ্যই বলবো স্যার অবশ্যই বলবেন স্যার, অবশ্যই যেন এটা শেয়ার থাকে। হ্যাঁ এখানে আর এখনই বলে দিচ্ছি তোমার মাধ্যমে। আর আর মুকুল স্যার কি ক্লাস নেবেন নাকি ইংলিশে? আপনি যেরকম বাংলা ক্লাস নিলেন, হ্যাঁ ইংলিশের অবশ্যই, সমাধান? হ্যাঁ সমস্যা সমাধান হবে স্যার, সবার এক শেষে আসবে, বস না বুঝো না, শেষ ভালো যাক, সব ভালো তার, কারণ শেষ মুহূর্তে তোমরা ধরো কিছু পেলে না পেলে সেটা বড় কথা, এই যে তোমাদেরকে চাঙ্গা রাখা, একটু সাহস দেয়া, এটা হলো এই মুহূর্তে খুব বেশি দরকার, বুঝছো না? তবে তোমরা পারবে ইনশাআল্লাহ, তুমি গুছিয়ে রেখো, যাই লেখো বানানের দিক খেয়াল রেখো, আর একটু গুছিয়ে লিখলে হবে ইনশাআল্লাহ, ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রাখলেই পারবা ইনশাআল্লাহ। ওকে স্যার স্যার আপনার মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট স্যার। বলো। স্যার ওই আমাদের ইংলিশে কিছু এসে এসে দেওয়ার কথা ছিল, মানে সাজেশন দিবে, সেই সঙ্গে এসে গুলারও পিডিএফ দিয়ে দিবে, মুকুল স্যার বলছিলেন। স্যার আপনি যদি একটু ওনাকে মনে করে দিতেন স্যার, আচ্ছা, ওগুলো ঠিক আছে। এখনো ওকে দেওয়া ঠিক আছে, হয়নি। বলবো তাহলে। এটাই একটা হলো শেয়ার হয়ে যাবে, এটা নিয়ে আর কিছু বলতে হবে না। আর 2 নম্বরে মুকুল স্যারকে তোমার আমি এই বার্তাটা পৌঁছে দেবো, স্যার ওরা কিন্তু রচনার কথা বলেছে, আপনাকে দিবেন পিডিএফটা, সবাই চেয়েছে ইনশাআল্লাহ, কারণ তোমরা ভালো করলে তো আমরা খুশি, বুঝো না? তোমাদের জন্যই তো আমরা ইনশাআল্লাহ। তাহলে বিদায় নিচ্ছি, স্যার দোয়া করবেন স্যার। আমানিল্লাহ, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো। বলো প্লিজ। স্যার হচ্ছে আপনি যেগুলো বললেন যে আধুনিক যুগের যে রাইটার গুলোর কথা বললেন, এগুলো ছাড়াও দেখা যায় যে স্যার কিছু প্রশ্ন আসে অন্যান্য রাইটারদের কাছ থেকে, সেটা তোমরা বোন শোন, সেটা তোমরা পড়েছি তোদেরকে, হ্যাঁ, বাট এখন শেষ মুহূর্তে শুধু এই গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করলাম একটু, বুঝছো? এর বাইরে যে আসবে না তা তো না, আমরা শীট দিয়েছি। আর যদি সম্ভব হয় এই মুহূর্তে কয়দিন আছে আর কত
আজকে হলো 18 তারিখ, আর আছে 10 দিন পাবি। যদি লহরী বাংলা সাজেশন ও হ্যান্ড নোট বইটা থাকে এই মুহূর্তে, লহরী বাংলা সাজেশন ও হ্যান্ড নোট বইটা কারো কাছে এক নজর দেখে গেলে হবে, ওইখানে যা আছে তাই আচ্ছা এক নজর। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো হ্যালো ভাইয়েরা, হ্যালো হ্যালো হ্যালো